আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান। আমার নিকনেম হচ্ছে রয়েল। আম, সাধারণত আমার মেডিকেল কলেজে বা আমার সাইকিয়াট্রিক কমিউনিটিতে অনেকে আমাকে রয়েল নামেই চেনে। তো আহ, আমি এই অ্যাক্সিসের প্ল্যাটফর্মে আগে একটি ক্লাস নিয়েছিলাম। সেটি ছিল জাস্ট সাইকিয়াট্রির একটি মেন্টাল হেলথ এক্সামিনেশন কিভাবে করা হয়, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, এবং কিছু টার্মিনোলজি নিয়ে, সাইকিয়াট্রিক টার্মিনোলজি। তো এরপরে একটা লম্বা গ্যাপ পড়েছে কিছু ব্যক্তিগত কারণে আমি আসলে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, যদিও আমার অনেক ইচ্ছে ছিল। সেই কারণগুলো আহ, একটু জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে যে আমার কোভিড হয়েছিল সপরিবারে। আহ, তার কারণে একটি লম্বা সময় গ্যাপ হয়েছে। তারপর আমার এর মধ্যে আমার জবে পোস্টিং হয়েছে মূলত নতুন করে। সেসব প্লেসমেন্ট এবং পোস্টিং এসব কারণে সব মিলিয়ে একটি আহ, বিরতি হয়েছে। তো তারপরে আমার খুব ভালো লাগছে যে আমি আবার ফিরে আসতে পেরেছি। আহ, এই অ্যাক্সেসের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমি আহ, আপনাদের সামনে আবার আসতে পেরেছি। তো আজকে শুরুতে আমি এক্সিস আমি এক্সিস প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। কারণ আহ, আমি মনে করি যে এই অনলাইন ক্লাসে বা এই ভার্চুয়াল ক্লাসরুম হিসেবে এক্সিস যে কাজটি করছে, ইটস ট্রিমেন্ডাস। ডেফিনেটলি যখন আরো অনেক বছর পরে যখন বাংলাদেশে এই ধরনের মেডিকেল অনলাইন ভার্চুয়াল ক্লাসের ইতিহাস লেখা হবে, সেখানে এক্সিস একটি বেশ বড় জায়গা করে থাকবে এবং তাদের কন্ট্রিবিউশন অনেক বড়। আমরা এখনো চিন্তা করতে পারছি না যেটি সামনে আরো কতটা হিউজ ইম্প্যাক্ট করবে। এরকম একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের সব বিখ্যাত বিখ্যাত শিক্ষকদের ক্লাস এখানে করা যাচ্ছে, যেটি আমাদের সময়ে কল্পনারও বাইরে ছিল। নিশ্চয়ই এখন আমরা চিন্তা করতে পারি যখন আমরা মেডিকেল আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছিলাম তখন যদি এই ধরনের ব্যবস্থা থাকতো আমরা কতটাই না উপকৃত হতাম। সুতরাং এখনকার যারা ইয়াং জেনারেশনস বা এখনকার যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমস্ত পর্যায়ে যারা আছেন, তাদের এই সুযোগটি কাজে লাগানো উচিত এবং আমি মনে করি এর ভেতর দিয়ে তারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো আমি আর কথা বেশি না বলে আমি আজকের টপিকে চলে যাই। আজকের টপিকটি হচ্ছে ড্রাগস ইন সাইকিয়াট্রি। ইটস একটা হিউজ টপিক। এটা আসলে একটা ক্লাসে হয়তো আমাদের এটা শেষ করা যাবে না, বা এটি অনেক বড়। তো আহ, আমরা চেষ্টা করব যে এটি অল্প অল্প কিছু সহজভাবে এটিকে ভাগ করে কয়েকটি ক্লাসের মধ্যে যাতে এই পুরো টপিকটি কাভার করা যায়। এবং আমাদের আহ, খুবই আহ, আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল, যদি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু সাইকিয়াট্রির উপরে ক্লাস খুব লিমিটেড ছিল, যদিও তখন থেকে আমরা আচ্ছা, আগে আমি আমার যেহেতু অনেকদিন লম্বা গ্যাপ পড়েছে, আমি জাস্ট আমার পরিচয়টি আবার দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে, আমি ডক্টর মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি ঢাকা মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট, K60 ব্যাচ। এবং তারপর আমি এমডি করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। এবং এখন আমি একজন রেজিস্ট্রার হিসেবে আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, শেরেবাংলা নগরে। আমি যেহেতু এটি আমার এক্সিস প্ল্যাটফর্ম, এটি আমার সেকেন্ড ক্লাস। এছাড়া এক্সিস এর সাথে আমার আগে কিছু কাজ করা হয়েছিল। এক্সিস এর যে জিপি ইন্ডাকশন প্রোগ্রাম হয়েছিল, সেই ধরনের প্রোগ্রামে আমি কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো এখন আজকে যে আমার টপিকটি সেটা হচ্ছে সাইকিয়াট্রি, মানে ড্রাগস ইন সাইকিয়াট্রি। তো সেটির উপরে আজকে কথা বলা শুরু করব, বা করেছি অলরেডি। আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে কিন্তু সাইকিয়াট্রির বিশেষ করে আমাদের K60 ব্যাচে যখন নতুন কারিকুলাম হয়েছে তখন এটিকে মেডিসিনের সেকেন্ড পার্টে এটিকে ইনক্লুড করা হয়। এবং তখন একটা নিয়ম ছিল যে একটি বোর্ড হবে, সেখানে সাইকিয়াট্রি থাকবে এবং ডার্মাটোলজি এটি একটি বোর্ড থাকবে, এবং পেডিয়াট্রিক্স। হ্যাঁ। তো কিন্তু পরবর্তীতে এখন নিশ্চয়ই আরো অনেক মডিউলেশন হয়েছে, আরো অনেক মডারেশন হয়েছে এই সিলেবাস, এই ধরনের পার্ট গুলোতে। তবে তারপরেও আমাদের আগে সাইকিয়াট্রি ক্লাস আরো অনেক কম হতো। আমাদের সময় যেহেতু এটিকে সেকেন্ড পার্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার কারণে তখন কিছু সিস্টেমেটিক কিছু প্লেসমেন্ট, কিছু ক্লাস সেগুলো শুরু হয়। তারপরেও সেগুলো খুব বেশি সাফিসিয়েন্ট ছিল না, যার কারণে আসলে সাইকিয়াট্রিক ড্রাগস গুলো সম্পর্কে আমাদের খুব বেশি পরিষ্কার ধারণা অনেকেরই ছিল না।
সেটি আমরা কিছুটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে যখন প্লেসমেন্ট ছিল কিছুটা শিখেছি, কিছুটা ইন্টার্নশিপের সময় শিখেছিলাম। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে আমাদের অনেক মেডিকেল গ্রাজুয়েট যারা অন্যান্য ফ্যাকাল্টিতে আছে, মেডিসিনের অন্যান্য ব্রাঞ্চে আছে, বা মেডিসিন ছাড়া সার্জারি বা অন্য কোনো ফ্যাকাল্টিতে আছে, তাদের এই সাইকোট্রপিক বা এই সাইকিয়াট্রিক ড্রাগস গুলো সম্পর্কে খুব পরিষ্কার ধারণা নাই। এবং আমাদের অনেক কনসালটেন্ট বা অনেক ফ্যাকাল্টিকেও দেখা যায় তাদের প্রেসক্রিপশন গুলোতেও এই সাইকোট্রপিক ড্রাগস যখন প্রেসক্রাইব করেন, অনেক রকম কিছুটা মানে আমরা দেখে যাই যে সেখানে কিছু ল্যাকিংস থাকে। তো এটির কারণ হচ্ছে এটিকে খুব এটি সম্পর্কে কম ধারণা থাকা আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তো যেহেতু এটি খুব ব্যবহার উপযোগী একটি ড্রাগ এবং প্রচুর মানে ওয়াইডলি প্রেসক্রাইবড কিছু ড্রাগস এই সাইকোট্রপিক্স গুলো, আমার মনে হয় যে এগুলো সম্পর্কে আমরা অ্যাটলিস্ট বেসিক ধারণাটা যদি পেতে পারি সেটি আমাদেরকে নানাভাবেই উপকৃত করবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে এক ধরনের উপক্রমণিকা, তবলার ঠুকঠাক। এখন আস্তে আস্তে আমরা টপিকের ভেতরে ঢুকবো। আজকে আমরা কিছু অংশটা কভার করার চেষ্টা করব। আসলে আমি এভাবে শুরু করব সাইকিয়াট্রির ইতিহাস থেকে, যে এই আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি একটি অ্যাসাইলামের ছবি, অর্থাৎ মেন্টাল অ্যাসাইলাম। আমরা যদি বাংলায় বলি পাগলা গারদ, অর্থাৎ এই যে দুর্গের মতো একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর একটি ইউরোপের একটি মেন্টাল অ্যাসাইলাম। অর্থাৎ তখনকার ধারণা ছিল যে যে উন্মাদ বা পাগল হয়েছে সে আসলে সমাজে থাকার অনুপযুক্ত। সুতরাং তখনকার থিওরি ছিল যে তাদেরকে সমাজ থেকে বের করে সমস্ত পাগলদেরকে একটি জায়গায় রেখে তাদের কিছু চিকিৎসার ব্যবস্থা করা। সেটিকে বলা হতো পাগলা গারদ বা আশ্রম, বা ইংরেজিতে মেন্টাল অ্যাসাইলাম। তো তেমনি একটি অ্যাসাইলাম দেখেন কি দুর্গের মতো দেখতে, এরকম একটি দেখতে পাচ্ছি। সেখানে অসংখ্য মানুষ বা দেখা যাচ্ছে পুরো দেশ থেকে বা পুরো স্টেট থেকে এই ধরনের মানসিক রোগীদেরকে ধরে এনে এখানে রাখা হতো। এবং চিকিৎসার অংশটা আসলে তখন চিকিৎসা বলতে কি ছিল? চিকিৎসা যেগুলো আমরা এখন যে আধুনিক সাইকিয়াট্রি চিকিৎসা, তার আসলে অনেকটাই তখন কিন্তু এগুলো ছিল না। সেইটার কথা সূত্রপাত করার জন্য আমি এই ছবিটি দিয়ে শুরু করছি। তখন চিকিৎসা বলতে নানা রকম, আমরা এখন যেগুলোকে অপচিকিৎসা বলছি, তৎকালীন যে মধ্যযুগীয় অপচিকিৎসা, যেগুলি মধ্যযুগীয় বর্বরতা অনেক সময় বলা হয়ে থাকে, যে এই যে মানসিক রোগী এখনো কিন্তু তারা নানা রকম সোশ্যাল স্টিগমা এবং অ্যাবিউজের শিকার, সেটি তখন অনেক বেশি ছিল। তখন চিকিৎসা মানে তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। যেমন আমরা একটি পরের ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিটি এটি একটি আলোকচিত্র না, এটি একটি ছবি, আঁকা ছবি। এটি এটি ইন্ডিকেট করছে আমরা এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন ডক্টর ফিলিপ পিনেল। লাঠি হাতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, এবং এখানে একজন মহিলার শেকল খুলে দেওয়া হচ্ছে। উনি একটি মুভমেন্ট করেছিলেন ফ্রান্সে যে মানসিক রোগীদের প্রতি সদয় এবং মানবিক আচরণ করার জন্য, এবং সেখান থেকে চেষ্টা করা হয়েছিল যে তিনি তাদেরকে মানবিক ভাবে, যে পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক রোগী পড়ে আছেন, সেখানে একটি মহিলার শেকল খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো তখন তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, অকথ্য নির্যাতন করা হতো, এবং তাদের নানা রকম চিকিৎসা, তখনকার ভাষায় চিকিৎসা, কিন্তু এখন আমরা সেগুলিকে অপচিকিৎসা বলি। যেমন রক্ত কেটে বের করে দেয়া, তাদেরকে স্পিনিং চেয়ার, একটি চেয়ারের মধ্যে বসিয়ে খুব অনেক জোরে তাদেরকে ঘোরানো, তাদেরকে গরম পানিতে গোসল করানো বা আবার ঠান্ডা পানিতে গোসল করানো, এরকম নানা রকম কিছু চিকিৎসা তখন প্রচলিত ছিল। তো এরপরে সেই অ্যাসাইলাম আসলে তখন যেহেতু কোনো কার্যকরী চিকিৎসা তখনও আবিষ্কৃত হয়নি, তার কারণে তখন থেকে কিন্তু কিছু মানুষ, তখনকার সায়েন্টিস্ট যারা ছিল তারা কিন্তু আসলে থেমে থাকে নাই। তারা তাদের বিজ্ঞান লব্ধ যে জ্ঞান ছিল সেগুলোকে অ্যাপ্লাই করেছে, একের পর এক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করেছে। এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, আমি শিরোনাম দিয়েছি ম্যালেরিয়া থেরাপি। সেই ম্যালেরিয়া থেরাপিতে কিন্তু আমরা এই যে ম্যালেরিয়া থেরাপিটি আমি যে ছবিটি আমি এখন শেয়ার করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন রোগী বসে আছে, তাকে একটি ইনজেকশন দেওয়া হচ্ছে। এটি আসলে তার শরীরে ম্যালেরিয়ার জীবাণুটি প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। এই ম্যালেরিয়ার জীবাণুটি প্রবেশ করিয়ে দেওয়ার কারণ হচ্ছে
তখন একটি ধারণা ছিল যে একটি রোগীর যদি জ্বর তৈরি হয় তাহলে তার মধ্যে সাইকোসিস বা পাগলামিটি কমে আসে। এই ধারণার বশবর্তী হয়ে ডক্টর জুলিয়াস জাউরিক একজন অস্ট্রিয়ান একজন চিকিৎসক, তিনি এই পদ্ধতিটি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে দেখা যায় যে শরীরে ম্যালেরিয়ার জীবাণু ঢুকিয়ে দিয়ে তাদের শরীরে এক ধরনের কৃত্রিম ভাবে জ্বর তৈরি করা হতো, এবং তখন দেখা গিয়েছিল যে এর মাধ্যমে কিছু রোগীর কিন্তু তাদের যে মানসিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল, তাদের যে সাইকোটিক সিমটমস গুলো, তাদের যে উন্মাদগ্রস্ততা বা তাদের যে অস্থিরতা, তাদের যে তৎকালীন যে মানসিক উপসর্গগুলো ছিল সেগুলি, সেই উত্তেজনা, উত্তেজনা বা তাদের যে আচরণগত সমস্যা ছিল অনেকাংশেই সেগুলো কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ম্যালেরিয়া থেরাপি, এই যে ম্যালেরিয়ার জীবাণু দিয়ে জ্বর তৈরি করার মাধ্যমে এই যে সাইকোসিসের চিকিৎসা বা মানসিক অস্থিরতার চিকিৎসা, তার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1927 সনে। খুব চমৎকার একটি ব্যাপার যে সাইকিয়াট্রিতে এটি হচ্ছে প্রথম নোবেল পুরস্কার। 1927 সালে ডক্টর জুলিয়াস জাউরেক উনি এটি অর্জন করেছিলেন। এবার আমরা আরেকটি স্ক্রিন শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছি এক ধরনের হাতুড়ির মাধ্যমে একটি রোগীর, দেখেন নাকের ভেতর দিয়ে কোনো একটি কিছু নল ঢুকিয়ে সেখানে হাতুড়ি পেটা করা হচ্ছে, এরকম একটি চিকিৎসা। এটিকে বলা হয় লবোটমি। লবোটমি এটিও আসলে নাকের ভেতর দিয়ে, এটি ফ্রন্টাল সাইনাসের ভেতর দিয়ে ফ্রন্টাল লোবে প্রবেশ করা হয়, এবং ফ্রন্টাল লোবে প্রবেশ করার পরে সেখানে সেই ফ্রন্টাল লোবের কিছু ফাইবারকে ডিসরাপ্ট করে দেওয়া হয়। এই জন্যই বলা হচ্ছে লবোটমি, অর্থাৎ ফ্রন্টাল লোবের কিছু ফাইবারকে জাস্ট ডিসকানেক্ট করে দেয়া। এর মাধ্যমে অতিরিক্ত উত্তেজিত এবং বেশ ভায়োলেন্ট, সহিংস কিছু মানসিক রোগীর কে সাময়িক কিছুটা উপশম বা সাময়িকভাবে শান্ত করে রাখার একটি পদ্ধতি আবিষ্কৃত হয়, এবং এটি তৎকালীন ইউরোপে এবং আমেরিকাতে ওয়াইডলি ইউজড হয় এই পদ্ধতিটি, এবং এর মাধ্যমে অনেক মানসিক রোগের চিকিৎসা করা হয়। এবং এই লবোটমির জন্য ডক্টর ইগাজ মনিজ, যিনি এটি আবিষ্কার করেছিলেন, তিনিও কিন্তু 1939 সালে নোবেল পুরস্কার ঘোষিত হয়। খুবই অদ্ভুত, যেগুলো এখন আমাদের কাছে বেশ অদ্ভুত লাগছে সেগুলো কিন্তু তৎকালীন সায়েন্টিফিক কমিউনিটিতে বেশ সমাদৃত হয়েছিল। কিন্তু একই সঙ্গে কিন্তু এই জিনিসটাও আমাদের সামনে চলে আসছে, আসলে তৎকালীন যারা সায়েন্টিস্ট ছিল তারা কতটা অসহায়ের মতো একটার পর একটা পদ্ধতিকে অ্যাডপ্ট করছিল এই মানসিক রোগীদেরকে চিকিৎসা করার জন্য। এটি আমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারি যে এটি কতটা তাদেরকে সেই অসহায় সময় তারা পার করেছিলেন। এই যে দেখা যাচ্ছে একটি ছবিতে যে এই নাকের ভেতর দিয়ে এই সূচালো যে যন্ত্রটি, সেটি প্রবেশ করিয়ে একদম ফ্রন্টাল লোবে পৌঁছে সেখানে জাস্ট একটু নাড়াচাড়া করেছে, ফ্রন্টাল লোব থেকে যে ফাইবার গুলো বের হয় সেগুলোকে ডিসরাপ্ট করে দেয়া। এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটি থেরাপি। এটি একটি চলচ্চিত্রের ছবি। এই চলচ্চিত্রটির নাম হচ্ছে বিউটিফুল মাইন্ড। এটি একটি অস্কার জয়ী চলচ্চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি অস্কার বিজয়ী অভিনেতা রাসেল ক্রো, উনি বিছানায় শুয়ে আছেন, এবং তিনি অভিনয় করেছিলেন একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর জন ন্যাশের, যিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত একজন ব্যক্তি ছিলেন, এবং তিনি সিজোফ্রেনিয়া নিয়েও পরবর্তীতে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার চরিত্রটি অভিনয় করেছিল রাসেল ক্রো, এবং এর জন্য তিনি অস্কারে ভূষিত হয়েছিলেন। এই চলচ্চিত্রটিও সে বছর সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার জিতে নেয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি থেরাপি, ইনসুলিন কোমা থেরাপি। অর্থাৎ এই যে ইনসুলিন কোমা থেরাপি, এটি হচ্ছে এখানেও যেটি করা হয় যে একজন রোগীর শরীরে একটু বেশি পরিমাণে ইনসুলিন প্রবেশ করিয়ে তার একটি হাইপোগ্লাইসেমিক কোমা তৈরি করা হয় কৃত্রিমভাবে, এবং তার মাধ্যমে খিঁচুনি তৈরি করা হয়। তখন একটি সায়েন্টিফিক ধারণা ছিল যে যদি খিঁচুনি তৈরি করা যায় তবে সাইকোটিক সিমটমস সেগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো সেই ধারণা থেকে ইনসুলিন কোমা থেরাপি তৈরি হয়, এবং এটিও কিন্তু 30-40-এর দশকে, ইভেন 50-এর দশক, 60-এর দশক পর্যন্ত ইউরোপ আমেরিকার অনেক হাসপাতালগুলোতে ইনসুলিন কোমা থেরাপি প্রচলিত ছিল।
একটু আগে দেখেন আমরা কতগুলো পদ্ধতি নিয়ে বললাম, সেই ম্যালেরিয়ার জীবাণু প্রবেশ করানো, বা ইনসুলিন কোমা থেরাপি ইনসুলিন দিয়ে তাকে খিঁচুনি তৈরি করা, বা লবোটমি করা, নাকের ভেতর দিয়ে সূচালো এক অস্ত্র ঢুকিয়ে তাকে ফ্রন্টাল লোবে কিছুটা ফাইবার ছিঁড়ে দেয়া। এই যে এক একটা পদ্ধতি, সেগুলো এখন বেশ অদ্ভুত ঠেকলেও কিন্তু তখন সেই আমাদের এই বিংশ শতাব্দীর প্রথমার্ধে মানুষ বিজ্ঞানীরা একের পর এক চেষ্টা করে গেছেন, কিছুটা সফল হয়েছেন, কিন্তু এইসব প্রত্যেকটা পদ্ধতিরই যথেষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছিল এবং অনেক মৃত্যু ঝুঁকিও ছিল, অনেক পেশেন্টরা মারাও যেতেন। সুতরাং তখন অসহায়ের মতো তারা একটার পর একটা পদ্ধতি হাতড়ে গেছেন, কিছুটা সফল হয়েছেন বা কখনো পুরোপুরি সফলতা তাদেরকে ধরা দেয়নি। এভাবে একটা সময় এগিয়ে যেতে যেতে আমরা এই বিংশ শতাব্দীর 1950-এর দশকে এসে আমরা প্রবেশ করি সাইকিয়াট্রির নতুন যুগে, যেখানে দেখা যায় যে একটি ঔষধ আবিষ্কৃত হলো, তার নাম হচ্ছে ক্লোরপ্রোমাজিন। ডক্টর ল্যাবোরিট নামে একজন ফ্রেঞ্চ নিউরোসার্জন, উনি আসলে ঘটনা চক্রে এই ক্লোরপ্রোমাজিনটা আবিষ্কার করেন। এই ক্লোরপ্রোমাজিন অ্যাকচুয়ালি একজন অ্যান্টিহিস্টামিন হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে এই ওষুধটি এই ধরনের ভয়ঙ্কর উত্তেজিত সাইকোটিক পেশেন্টদেরকে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে যথেষ্ট শান্ত করে ফেলছে, এবং তাদের যে সাইকোটিক সিমটমস, তাদের যে অনেক উত্তেজনা, তাদের যে ডিলিউশনস, তাদের যে হ্যালিউসিনেশনস, সেগুলো অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এবং এটি তখন ম্যাজিকের মতো কাজ করে। এবং আমরা তার কারণে দেখতে পাই যে এটি আবিষ্কৃত হওয়ার পরে এটি বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকার বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অ্যাসাইলাম গুলোতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো প্রয়োগ করার পরে রোগীদেরকে খুব দ্রুতই ম্যানেজ করা যাচ্ছে। ইভেন তাদেরকে আর আশ্রমে রাখারও প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমতে থাকলো। দেখা গেল যে তাদেরকে হাসপাতালে না রেখে বাড়িতে রেখেই ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা সম্ভব। তো সুতরাং এই জিনিসটি যখন হলো, তখন দেখা গেল যে হাসপাতালে থেকে এইসব রোগীদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওষুধ দিয়ে, এবং ঔষধের মাধ্যমে তাদেরকে বাড়িতেই রেখে চিকিৎসা করা যাচ্ছে অনেকাংশে। এবং এর ফলশ্রুতিতে ইউরোপ এবং আমেরিকাতে অনেক অ্যাসাইলাম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ওই সময়। ওই অ্যাসাইলাম গুলো যে বন্ধ হয়ে গিয়েছিল, এবং আমরা সুতরাং তখন আস্তে আস্তে আরেকটি থেরাপি বা আরেকটি ফিলোসফি ডেভেলপ করে, যে সাইকিয়াট্রি পেশেন্টদেরকে আর আশ্রমে না রেখে তাদেরকে, যেমন তখনকার আইডিয়াটি ছিল যে সাইকিয়াট্রি পেশেন্ট যারা সাইকোটিক পেশেন্ট, উন্মাদ রোগী যারা আছে, তাদেরকে হাসপাতালে বা আশ্রমে রেখে চিকিৎসা করতে, সমাজের বাইরে রেখে। কিন্তু যখন এই ওষুধটি আবিষ্কৃত হলো, তখন দেখা গেল যে আস্তে আস্তে এটি ধারণা সবার মধ্যে চলে আসলো যে এদেরকে আর বাড়িতে রেখেও চিকিৎসা করা সম্ভব, অর্থাৎ সমাজে, কমিউনিটিতে রেখেও চিকিৎসা করা সম্ভব। অর্থাৎ একটি প্যারাডিম কিন্তু শিফট হয়ে গেল, যে একসময় তাদেরকে সমাজ থেকে বাইরে রেখে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই ওষুধ আবিষ্কারের মাধ্যমে আবার তাদের পুনরায় সমাজে ফিরে আসাটি সম্ভব হলো। এবং এখন যে মডার্ন সাইকিয়াট্রিক যে কনসেপ্ট, সেখানে কিন্তু একজন মানসিক রোগীকে যতটা সম্ভব কমিউনিটি রেখে চিকিৎসা করার বিধানটাই কিন্তু সবার সামনে চলে এসেছে। এবং যত থেরাপি, যত ঔষধ বা বিভিন্ন রকম ইন্টারভেনশন আবিষ্কৃত হচ্ছে, সেগুলোর প্রধান এইমসটাই হচ্ছে যে তাদেরকে এই কমিউনিটিতে রেখেই চিকিৎসা করা, অর্থাৎ তাদেরকে মানুষের মাঝে, পরিবারের মাঝে, সমাজের মধ্যে রেখে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে আরো উজ্জীবিত রাখা। তো এই যে ক্লোরপ্রোমাজিন আবিষ্কৃত হলো, এর মাধ্যমে কিন্তু নতুন নবদিগন্ত উন্মোচিত হয়েছে এবং সাইকিয়াট্রি প্রবেশ করেছে নতুন যুগে। এরপরে হাত ধরে ধরে আসলে আরো অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস, মুড স্ট্যাবিলাইজার্স, বিভিন্ন এনজিওলাইটিক ড্রাগস, যেগুলো ঘুমের বা দুশ্চিন্তার ঔষধ, আরো অনেক ড্রাগস এরপরে আস্তে আস্তে প্রত্যেক দশকেই বিভিন্ন ড্রাগস আবিষ্কৃত হয়েছে, এবং সাইকিয়াট্রি আস্তে আস্তে আরো সমৃদ্ধ হয়েছে, নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। আমরা সেগুলো এখন আস্তে আস্তে কিছুটা শিখবো। যেমন ড্রাগস এখন যেগুলো আমরা মানে সাইকিয়াট্রিতে যে ধরনের ড্রাগস এখন প্রচলিত, যেমন অ্যান্টিসাইকোটিক্স, অর্থাৎ সাইকোসিসকে মানে রিডিউস করার জন্য
ঔষধ, অ্যান্টিডিপ্রেসেন্টস যেমন ডিপ্রেশনের চিকিৎসা করার জন্য ঔষধ, অ্যান্টিকোলিনার্জিক্স অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক, এটি সাধারণত অ্যান্টিসাইকোটিক প্রেসক্রিপশনের সময় ব্যবহৃত হয় বা আরো কিছু ইউজ আছে, সেগুলো আমরা যখন এটি ডিটেইলস আলোচনা তখন জানতে পারবো। মুড স্টেবিলাইজার্স, এটিও এক গ্রুপের ঔষধ, সাধারণত বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্টদের এই ওষুধ গ্রুপের পেশেন্টদের এই ওষুধ দেওয়া হয়। সিডেটিভ হিপনোটিক্স অর এনজিওলাইটিক, সাধারণত দুশ্চিন্তার যে সমস্ত উপসর্গ আছে সেগুলো ট্রিটমেন্ট করতে এগুলো এই ওষুধগুলো ব্যবহার করা হয়। স্টিমুলেন্টস বা সাইকোস্টিমুলেন্টস, যেমন এই গ্রুপসের মধ্যে বিভিন্ন রকম ওষুধ আছে, সাধারণত যেমন এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, হ্যাঁ, তারপরে যেমন কিছু ঘুমের সমস্যা আছে, যেমন আমরা জানি সেই ঘুমের কিছু প্রবলেমস, কিছু অসুখ আছে, সেই ওষুধগুলোতে স্টিমুলেন্ট ড্রাগস ব্যবহার করা হয়। তারপরে যেমন অ্যান্টিডিমেন্টিক ড্রাগস এবং ডিমেনশিয়াতে, যেমন এর আগে যেটা আমরা স্টিমুলেন্টের ক্ষেত্রে বলেছি ক্যাটাপ্লেক্সি, এটি আমরা এক ধরনের স্পেসিফিক একটি স্লিপ ডিসঅর্ডার, সেই ক্যাটাপ্লেক্সিতে কিন্তু এই স্টিমুলেন্ট মেডিকেশন ব্যবহার করা হয়। এবং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার তো ফার্স্ট লাইন অফ ড্রাগ হচ্ছে স্টিমুলেন্ট। এরপরে যেমন ডিমেনশিয়া, এটিও একটি বয়সজনিত নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার এবং সেখানেও কিন্তু এই কিছু স্পেসিফিক ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা কালেকটিভলি বলছি অ্যান্টিডিমেন্টিক ড্রাগস। তো এইগুলো আমি জাস্ট হেডলাইন গুলো ব্যবহার করলাম। এখানে এই এক একটা গ্রুপে যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কিন্তু অনেক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস আছে, অ্যান্টিকোলিনার্জিক হিসেবে অনেক আছে, মুড স্টেবিলাইজার গ্রুপে অনেক ড্রাগস আছে। আমরা সেইগুলো আস্তে আস্তে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি শুধুমাত্র অ্যান্টিসাইকোটিক্স কে নিয়ে। অ্যান্টিসাইকোটিক বা সাইকোসিস কে রিডিউস করার জন্য যে ড্রাগস গুলো ব্যবহার করা হয়, আমরা সেই ড্রাগস গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আমি মাঝখানে আরেকটু জাস্ট আপনারা যারা ক্লাসটা দেখছেন, আমি জাস্ট একটু কমেন্ট শুনতে চাইবো যে আমার সাউন্ডটি ক্লিয়ার আছে কিনা, কারণ ক্লাস শুরুর আগে আমার হেডফোনটি বেশ ঝামেলা করছিল। যদি আপনারা কেউ একজন কমেন্ট করেন যে আমার সাউন্ড ঠিক আছে, দেন আই উইল বি হ্যাপি এন্ড ক্যান প্রসিড ফার্দার। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? ওকে, কেমন লাগছে আপনাদেরকে? আপনারা যদি জাস্ট এক ওয়ার্ডে বলে থাকেন যে আপনারা ফলো করতে পারছেন কিনা, নাকি আমি কোনো ভাবে চেঞ্জ করব, বা সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন। আপনাদের যদি স্পেসিফিক কোনো কোয়েরি থাকে বা স্পেসিফিক, আসলে এখন পর্যন্ত কোয়েরির জায়গাতে আমরা থাকি নাই, আমরা চেষ্টা করেছি যে এটির কিছুটা প্রিফেস বর্ণনা করে আজকের ক্লাসে ঢোকার জন্য। এখন মূলত আমরা ক্লাসে ঢুকবো। তো আজকের ক্লাসটি আমরা করব অ্যান্টিসাইকোটিক ড্রাগস কে নিয়ে। এখন অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর মধ্যে আমি প্রথমে ওই যে বললাম যে ক্লোরপ্রোমাজিন, এটি কিন্তু দুটো নামে পাওয়া যায়। এটি আমাদের বাজারে সাধারণত লারগ্যাকটিল, আপনারা লারগ্যাকটিলের নাম শুনে থাকবেন। আমরা যখন ইন্টার্ন সময় নিউরোসার্জারি ওয়ার্ডে প্লেস ছিলাম, তখন জানেন তো নিউরোসার্জারি অনেক পেশেন্টরা এরকম উত্তেজিত হয়ে পড়ে, হাত পা ছুটতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ তাদের তো মস্তিষ্ক নানাভাবে আক্রান্ত হয়েছে, ব্রেন ড্যামেজ হয়েছে, ইনজুরি হয়েছে। তো তাদেরকে শান্ত করার জন্য অব্যর্থ ওষুধ হিসেবে ব্যবহৃত হতো সেই লারগ্যাকটিল। দেখতাম যে কোন জাস্ট চোরে চিৎকার করছে, দাও লারগ্যাকটিল, একদম ঠান্ডা হয়ে যাবে। তাদের খুব আস্থা ছিল ওই লারগ্যাকটিল ড্রাগসটির উপরে। ইভেন মেডিসিন ওয়ার্ডেও আমরা দেখতাম যে অনেক পেশেন্ট যারা এরকম অস্থির বা উত্তেজিত চিৎকার চেঁচামেচি করছে, তাদেরকে দ্রুত শান্ত করার জন্য এই লারগ্যাকটিল ড্রাগসটি ব্যবহার হতো। কিন্তু আসলে লারগ্যাকটিল এটি একদম যে বললাম সাইকিয়াট্রির এই ড্রাগস থেরাপি শুরুই হয়েছে লারগ্যাকটিলের মাধ্যমে। সেই লারগ্যাকটিল এটিকে আবার থোরাজিন নামেও অনেক দেশে পাওয়া যায়। সাধারণত এটি ইউরোপে লারগ্যাকটিল এবং ইউএসএ তে এটি থোরাজিন এই নামে পাওয়া যায়। তো তখন এখন কিন্তু আসলে এই বিশেষ করে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই লারগ্যাকটিলের ব্যবহার অনেকটাই কমে গেছে। আমরা আরো শুনেছি হ্যালোপেরিডল এই ড্রাগসটির কথা,
এই হ্যালোপেরিডল ড্রাগসটি এটিও কিন্তু সাইকিয়াট্রিতে বা মেডিসিন বা অন্য যে কোনো ফ্যাকাল্টিতে, অন্য যে কোনো স্পেশালিটিতে সাধারণত কোনো মানুষের অস্থিরতা উত্তেজনা কমানোর জন্য এটিও যথেষ্ট ব্যবহার করা হয়। বিশেষ করে আমাদের মেডিসিনেও আমরা দেখতাম যে ওই লার্গেক্টিল ছাড়াও যদি পেশেন্ট খুব উত্তেজিত হয়ে যেত তাহলে হ্যালোপেরিডল পার্কিনিল দিয়ে দাও, একদম মানে মুখস্থ সবাই এই ট্রিটমেন্টটি ফলো করতো। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলোর ক্ষেত্রে আমরা প্রথমে যেটি জানতে দেখবো যে একটি হচ্ছে ফার্স্ট জেনারেশন এবং আরেকটি হচ্ছে সেকেন্ড জেনারেশন। তো ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, সেখানে কিছু ড্রাগস আছে যেমন ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, ট্রাইফ্লুপেরাজিন, এবং তারপরে দেখতে পাচ্ছি ফ্লুফেনাজিন, ফ্লুপেনথিক্সল, জুক্লোপেনথিক্সল, এই নামের ওষুধগুলো, এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন। এখন কেন ফার্স্ট জেনারেশন বা টিপিক্যাল? আর আরেকটি গ্রুপে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল। এখন আসলে এটির খুব সুনির্দিষ্ট ভাবে যদি বলতে হয়, এই ফার্স্ট জেনারেশন মানে আসলে এই ড্রাগস গুলো প্রথমে আবিষ্কৃত হয়েছে, এই জন্য বলা হচ্ছে এদেরকে ফার্স্ট জেনারেশন, এবং যেগুলো সেকেন্ড জেনারেশন সেগুলো হচ্ছে এগুলো পরে এসছে, এই জন্য সেকেন্ড জেনারেশন। এখনো কিন্তু যেমন অ্যান্টিহিস্টামিন বলা হয় এগুলো থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, নানা রকম, বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে খেয়াল করে থাকেন ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এভাবে আসে। তো সহজ হবে। এছাড়া আরেকটি কথা আছে, যেমন ফার্স্ট জেনারেশনকে বলা হচ্ছে টিপিক্যাল আর সেকেন্ড জেনারেশনকে বলা হচ্ছে অ্যাটিপিক্যাল। ফার্স্ট জেনারেশন আমরা নামগুলো আমরা খুব বেশি নাম জানার দরকার নেই আসলে, এগুলো তো সাধারণত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য। আপনারা অন্তত, আমার টার্গেট থাকবে যে একদম বেসিক লেভেলে যাতে জানা যায়। যারা আরো অনেক জানতে চান তার তো আসলে শেষ নাই, তারা আরো অনেক কিছু কনসাল্ট করবেন, আরো অনেক আর্টিকেলস পড়বেন, আরো অনেক বই পড়বেন, কিন্তু এই বেসিক কনসেপ্ট গুলো, ড্রাগস এর নাম কিভাবে কাজ করে, বেসিক অপশনস আমাদের থাকে, আমরা যাতে সেগুলো জানতে পারি। আর এরপর তো জানার শেষ নেই, আমরা জাস্ট বেস লাইনটা নিশ্চিত করতে চাই, বটম লাইনটা নিশ্চিত করতে চাই, এবং এরপরে এক একজন তার সামর্থ্য অনুযায়ী আরো অনেক বেশি জানবে, শিখবে, তারপরে তার সামর্থ্য অনুযায়ী সে অট্টালিকা তৈরি করবে। তো সেখানে যেমন এই ফার্স্ট জেনারেশন ড্রাগ গুলো কিন্তু এখন আসলে অনেক কম ব্যবহৃত হয়, যেমন ক্লোরপ্রোমাজিন বললাম যেগুলো বাজারে লার্গ্যাকটিল নামে পাওয়া যায়, থোরাজিন, হ্যালোপেরিডল, হ্যালোপিড, পেরিডল এই নামে পাওয়া যায়, ট্রাইফ্লুপেরাজিন, এটি একসময় আগে অনেক স্যাররা ব্যবহার করতেন দুশ্চিন্তা কমানোর জন্য, সবাইকে দেখা গেল যে জেনারেল প্র্যাকটিস যারা করতেন তারাও ট্যালাজিন নামে একটি ড্রাগ সবাইকে দিয়ে দিতেন, এটি হচ্ছে সেই ট্রাইফ্লুপেরাজিন। আর সাইকিয়াট্রিতে কিছু ইনজেকশন পাওয়া যায়, আমরা যেগুলোকে বলি লং অ্যাক্টিং ইনজেকশন, অর্থাৎ অনেক সাইকিয়াট্রিক পেশেন্ট, বিশেষ করে সিজোফ্রেনিয়া বা এই ধরনের সাইকোটিক ইলনেসের পেশেন্ট, তাদের দেখা যায় ঔষধ, মুখে ওষুধ খেতে চায় না, তাদেরকে কিছু দীর্ঘমেয়াদী ইনজেকশন দেওয়া হয়, যে একটি ইনজেকশন যেগুলো সাধারণত 15 দিন বা 1 মাস পরে পরে এগুলো দেয়া যায়, এগুলো লং অ্যাক্টিং ইনজেকশন। সেগুলো হচ্ছে এই যে ফ্লুফেনাজিন, ফ্লুপেনথিক্সল, জুক্লোপেনথিক্সল, যেগুলো বাজারে মানে ফেনাজিন, ফ্লুপাজেন এই নামে পাওয়া যায়, বা ফ্লুয়ানজল এই নামে পাওয়া যায়। ঠিক আছে, এবার আসবো সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল। আচ্ছা, আগেরটাতে বলি যে ফার্স্ট জেনারেশনকে টিপিক্যাল কেন বলা হচ্ছে, এটিও হচ্ছে আসলে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর মেকানিজম অফ অ্যাকশন থেকে, আমরা একটু পরে যখন মেকানিজমে যাব, এই টিপিক্যাল অ্যাটিপিক্যালটা আসলে মেকানিজম থেকে এসেছে। ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো আসলে এগুলো কাজ করে ডোপামিন রিসেপ্টরকে অ্যান্টাগনিজমের মাধ্যমে। ডোপামিনের মধ্যে স্পেসিফিক্যালি D2 রিসেপ্টর অ্যান্টাগনিজম, ডোপামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিজম আমাদের ব্রেনের বিভিন্ন রিজিয়নে, সেগুলো আমরা আসবো। এই জন্য এদেরকে বলা হচ্ছে টিপিক্যাল। আর অ্যাটিপিক্যাল গুলো সেগুলো ডোপামিনকে ব্লক করে, পাশাপাশি এগুলোকে বলা হয় 5-HT2 D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অর্থাৎ 5-HT2 মানে হচ্ছে 5 হাইড্রোক্সি ট্রিপটামিন, এবং 2 মানে হচ্ছে একটি সাব ইউনিট, এটিকে আবার বলা হয় সেরোটোনিন। তো এই তার মানে সেকেন্ড জেনারেশন গুলোকে বলা হয় SDA, মানে সেরোটোনিন ডোপামিন অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এরা ব্রেনে ডোপামিন রিসেপ্টরকে তো ব্লক করেই, পাশাপাশি সেরোটোনিন রিসেপ্টরকেও ব্লক করে। তো যেহেতু এর নতুন মেকানিজম, এবং এটি কনভেনশনাল শুধু ডোপামিনকেই ব্লক করে না, পাশাপাশি সেরোটোনিনকেও ব্লক করে, এবং সেখানে সেরোটোনিন
কে বেশি ব্লক করে, কম্পারেটিভলি ডোপামিনকে কম ব্লক করে, যার কারণে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, অ্যাডভার্স ইফেক্টগুলো, এগুলো এই সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলোতে তুলনামূলকভাবে অনেকটাই কম। এবং এই জন্যই এটিকে অ্যাটিপিক্যাল বলা হয়েছে, যেহেতু সে টিপিক্যাল যে মেকানিজম সেটিকে ফলো করে না, অর্থাৎ শুধুমাত্র ডোপামিনকেই ব্লক করে না, এটি সেরোটোনিনকেও ব্লক করে থাকে। এখানে কি কি ঔষধ, যেমন প্রথম অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক হিসেবে ছিল ক্লোজাপিন বা ক্লোজাপাইন, বিভিন্ন ভাবে উচ্চারণ আসলে প্রচলিত আছে, আমরা ইউএস অ্যাকসেন্টে যদি করতে চাই ক্লোজাপাইন বলবো। সেগুলো বাজারে যেমন সিজোপিন বা সিজোপাইন এই নামে পাওয়া যায়। তারপরে যেমন রিসপেরিডন, এটি একটি বহুল প্রেসক্রাইবড, মানে ওয়াইডলি প্রেসক্রাইবড একটি অ্যান্টিসাইকোটিক, যেগুলো রিসডন, রেসিডন, সিজোডন এই নামে পাওয়া যায়। ওলানজাপাইন, এটি যেমন ওলানাপ, লোপেজ এই নামে বাজারে পাওয়া যায়। কুইটিয়াপাইন, যেগুলো কোয়াইট, টাপাইন, কুইটিপিন এই ধরনের নামে পাওয়া যায়। অ্যারিপিপ্রাজল, অ্যারিপ্রেক্স, অ্যারিপ্রাজল এই ধরনের নামে পাওয়া যায়। অ্যামিসালপ্রাইড, এটি আমাদের বাংলাদেশে এতদিন ছিল না, ভেরি রিসেন্টলি বিকন ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি বাজারে এনেছে, এটিও যথেষ্ট, আশা করি সামনের দিনগুলোতে এটি অনেক বেশি প্রেসক্রাইবড হবে। লুরাসিডন, এগুলো খুব বেশ নিউয়ার অ্যান্টিসাইকোটিক্স, এগুলো আমাদের মার্কেটে খুব বেশি দিন আগে আসেনি, কয়েক বছর আগে এগুলো বাজারে এসেছে। লুরাপ্রেক্স, লুরাপ্রেক্স এই ধরনের নামে পাওয়া যায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং আরো কিছু ওষুধ কোম্পানি এগুলো বের করেছে। ক্যারিপ্রাজিন, এটি এখনো আমাদের দেশে আবিষ্কৃত, মানে আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে আমেরিকাতে এবং ইউরোপে এটি এখন বেশ সাইকিয়াট্রির ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো আমরা পরবর্তীতে আশা করি আলোচনা আমরা করতে পারবো। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি, আশা করি যদি কোনো ক্ল্যারিফিকেশনস লাগে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আজকের ক্লাসে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো। বা যেহেতু এটা সিরিজ অফ ক্লাসেস হবে, আশা করি পরবর্তী ক্লাসগুলোতে কিছু ক্ল্যারিফিকেশন সম্ভব হবে, এবং এই ক্লাসগুলো রেকর্ড যে থাকবে আমরা এগুলোর উপর বেস করে কিন্তু আমরা আলোচনা করতে পারবো। এবং যেটি বলে রাখছি সেটি হচ্ছে এখানে যে কোনো রকম যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা জানাতে পারেন, আমরা আজকের ক্লাসে বা পরবর্তী যে কোনো ক্লাসে, ইভেন পার্সোনালিও আপনি আমাকে নক করতে পারেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। আপনাদের বেসিক অন্তত ধারণাগুলো যাতে এতে পরিষ্কার হয়। আমরা তো সুতরাং আমরা দেখতে পাই যে নামগুলো শুনলাম আমরা বিভিন্ন ড্রাগসের, এগুলো কেন ব্যবহার করছি অ্যান্টিসাইকোটিক গুলি, সহজেই বোঝা যাচ্ছে যে অ্যান্টিসাইকোটিক মানে সাইকোসিসকে কমব্যাট করার জন্য ব্যবহার করা হচ্ছে, সাইকোসিসকে রিডিউস করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো সাইকোসিস কি আসলে? সাইকোসিস খুব সহজে যদি বলতে চাই, এটি হচ্ছে যেমন সাইকোসিসের উপসর্গগুলো কি: ডিলিউশন, হ্যালিউসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ এবং ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। খুব গ্রসলি যদি আমরা এগুলো আলোচনা আমরা বলতে চাই, তো তার মানে ডিলিউশনস আমরা এগুলো ইনিশিয়াল ক্লাসে আলোচনা করেছিলাম যে একজনের ভ্রান্ত বিশ্বাস, অনর বিশ্বাস, যেটি আসলে যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে না, যুক্তি দিয়ে প্রমাণিত নয়, কিন্তু তাদের মধ্যে এমন ভ্রান্ত বিশ্বাস এবং এই বিশ্বাসের ফলশ্রুতিতে সেই বিশ্বাসটি যখন তাদের ধ্যান ধারণা, সংস্কৃতি, শিক্ষা দিয়ে ব্যাখ্যা করা যায় না, ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যালুসিনেশনস হচ্ছে যে ধরনের কোন রকম সেন্সেশন, সেটি অডিটরি হতে পারে, ভিজুয়াল হতে পারে, সোমাটিক হতে পারে, যেগুলো শুধুমাত্র তিনি এটি ফিল করছেন কিন্তু তার আশেপাশে অন্য কেউ ফিল করছে না, এবং যেটি আসলে কোনো অস্তিত্ব নাই, এমন জিনিস তিনি দেখছেন, এমন জিনিস তিনি শুনছেন। সেই যে উপসর্গগুলো সেগুলোকে আমরা বলছি কালেকটিভলি সাইকোসিস। এই সাইকোসিস গুলো যে ধরনের রোগে থাকে, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ ম্যানিয়া, এই ধরনের অসুখে কিন্তু সাইকোসিস এই অ্যান্টিসাইকোটিক ড্রাগস ব্যবহার করা। এছাড়া বিহেভিয়ারাল ডিস্টারবেন্স, কিছু ব্যক্তিত্বের সমস্যা, বা যেমন কিছু চাইল্ডহুড নিউরো কগনিটিভ ডিসঅর্ডার, যেগুলো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন অটিজম বা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা, এই ধরনের বাচ্চাদের বা কিছু ব্যক্তিত্বের সমস্যার মানুষ, তারাও কিন্তু অনেক সময় অনেক উত্তেজিত হয়ে অনেক রাগ করে তাদের আবেগকে কন্ট্রোল করতে পারে না, মারামারি করে, ভাঙচুর করে, ভীষণ উত্তেজিত। তাদের এই ধরনের বিহেভিয়ারাল ডিস্টারবেন্স কে কমব্যাট করার জন্য কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগস ব্যবহার করা হয়। এছাড়া অগমেন্টেশন এজেন্ট ইন ডিপ্রেশন, ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার,
অর্থাৎ যখন যে ধরনের ট্র্যাডিশনাল অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলো যখন ডিপ্রেশন বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারকে চিকিৎসা করতে ব্যর্থ হয়, তখন তাদেরকে অগমেন্টেশন এজেন্ট মানে হচ্ছে ওই ধরনের ঔষধের কার্যকারিতাকে বাড়ানোর জন্য অ্যান্টিসাইকোটিক ঔষধ দেওয়া হয় সাথে। যেমন একজনের ডিপ্রেশন ভালো হচ্ছে না, তিনি সার্ট্রালিন ওষুধ খাচ্ছিলেন, তিনি ভালো হচ্ছেন না, ঔষধ পরিবর্তন করে ডোজ বাড়িয়ে দেখা গেছে তাতেও কাজ হচ্ছে না, তখন সেই ওষুধের সাথে এই অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ যোগ করে দেখা হয় তাদের সেই ডিপ্রেশনটি দূর করার জন্য। তেমন ভাবে ব্যবহৃত হতে পারে। এছাড়া এই অ্যান্টিসাইকোটিক গুলো যদি ভেরি লো ডোজ, আসলে এক একটা ড্রাগস এর কিন্তু কিছু ডোজ রেঞ্জ আছে, অর্থাৎ মিনিমাম ইফেক্টিভ ডোজ থেকে শুরু করে ম্যাক্সিমাম ডোজ, সর্বনিম্ন কত ডোজে এটি কার্যকর হবে এবং সর্বোচ্চ কত পর্যন্ত দেয়া যাবে। তো আমি এইটা আজকে এই স্লাইডের সাথে সংযুক্ত করিনি, আমি পরবর্তীতে আরেকটি স্লাইড তৈরি করে সংযুক্ত করে দেব। আজকে আসলে সময়ের জন্য সেটি করতে পারিনি, এই জন্য দুঃখিত আমি। সেখানে থাকবে যে এক একটি ড্রাগসের বিশেষ করে অ্যান্টিসাইকোটিক এবং সব গ্রুপের ড্রাগস গুলোর ক্ষেত্রে, বা আমি সবগুলো মিলিয়েও একটি আলাদা স্লাইড বা আলাদা প্রেজেন্টেশন করে দিতে পারি, যেখানে মিনিমাম ইফেক্টিভ ডোজ থেকে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত দেয়া থাকবে, যে সেখানে কিভাবে এই ড্রাগস গুলোর সবচেয়ে সর্বনিম্ন কত ডোজে কাজ করে এবং সর্বোচ্চ কত ডোজ পর্যন্ত ব্যবহার করা যায়। তো সেইগুলো ডোজ গুলো দেওয়া থাকবে। এই অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো কিন্তু দেখা গেল যে খুব দুশ্চিন্তা করে বা ঘুমের সমস্যা, এই ধরনের ওষুধ হিসেবেও কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলোকে ব্যবহার করা যায়, তবে সেটি খুবই লো ডোজে। অর্থাৎ নরমাল সাইকোসিস চিকিৎসা করার জন্য যেই ডোজ রেঞ্জ আমরা ব্যবহার করব, সেই মিনিমাম ইফেক্টিভ ডোজ, তার থেকেও কম ডোজে আমরা যখন এই ড্রাগসকে প্রয়োগ করব, তখন সেটি কাজ করবে এনজিওলাইটিক ডোজ হিসেবে। যেমন আমি আগের স্লাইডে দেখাচ্ছি, যেমন এখানে যেমন কুইটিয়াপিন একটি ড্রাগস, হ্যাঁ, এটির অ্যান্টিসাইকোটিক ডোজ শুরু হয় 150 মিলিগ্রাম থেকে, কিন্তু বাজারে কিন্তু এই কোয়াইটনা ওষুধ সেগুলো কিন্তু 25 মিলিগ্রামেও পাওয়া যায়, 50 মিলিগ্রামেও পাওয়া যায়। ওই 25 মিলিগ্রাম 50 মিলিগ্রামের ডোজে কিন্তু তার সাইকোটিক সিমটমসে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হবে না, অর্থাৎ তার ডিলিউশন হ্যালুসিনেশন কিন্তু কমবে না। তাহলে এই ওষুধগুলো কেন তৈরি করা হয়েছে? 25 মিলিগ্রাম 50 মিলিগ্রামের ওষুধগুলো, এগুলো তৈরি করা হয়েছে ওই এনজিওলাইটিক্স হিসেবে, অর্থাৎ যাদের দুশ্চিন্তার সমস্যা তারা যদি ওই 25 মিলিগ্রাম ওষুধ দেখা গেলো দুশ্চিন্তা কমে আসছে, বা এর মাধ্যমে খুব সুন্দর ঘুমেরও ব্যবস্থা হয়, সিডেটিভ হিসেবেও কাজ করে। যেমন রিসপেরিডন, বললাম যে ওয়াইডলি প্রেসক্রাইবড একটি ড্রাগ। এই রিসপেরিডনের কিন্তু বাজারে বিভিন্ন স্ট্রেংথে পাওয়া যায়, 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম 4 মিলিগ্রাম, এই বিভিন্ন ডোজে, এগুলো ইনজেকশন ফরম্যাটেও পাওয়া যায়। তো রিসপেরিডনের কিন্তু মিনিমাম ইফেক্টিভ ডোজ হচ্ছে 2 মিলিগ্রাম, অর্থাৎ 2 মিলিগ্রামের নিচে যদি আমরা কাউকে প্রেসক্রাইব করি তার কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না, কিন্তু আমরা এনজিওলাইটিক হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। যেমন 1 মিলিগ্রাম হিসেবে যদি দেই বা তার চেয়েও কম ডোজে যদি দেই, তাহলে কিন্তু এটি সাধারণত এনজিওলাইটিক বা দুশ্চিন্তা প্রশমনে কাজ করবে। আর আরেকটি বিশেষ করে খুব রেজিস্ট্যান্ট এমএসিস, যেগুলো হাইপার এমএসিস গ্র্যাভিডারাম বা অন্যরকম যে খুব বেশি বমির সমস্যা একদমই দূর হচ্ছে না, হ্যাঁ, সেই সব জায়গায় কিন্তু অ্যান্টি এমেটিক এজেন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলো। যেমন আমরা বলেছিলাম হ্যালোপেরিডল, এই হ্যালোপেরিডল বা ক্লোরপ্রোমাজিন, এই ড্রাগস গুলো কিন্তু অ্যান্টি এমেটিক হিসেবেও ব্যবহারের নজির রয়েছে। গ্রসলি এগুলোই হচ্ছে ইন্ডিকেশন। আমি প্রত্যেকগুলো পয়েন্ট ব্যাখ্যা করার চেষ্টা করছি, আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। এবার আসছি আমরা মেকানিজম অফ অ্যাকশন, তাহলে কিভাবে কাজ করে। যে আমি প্রথমে বলেছিলাম যে এই টিপিক্যাল ড্রাগস গুলোর কাজ হচ্ছে টিপিক্যাল বা অ্যাটিপিক্যাল, মানে এই সাইকোসিস কমানোর জন্য অ্যান্টিসাইকোটিক গুলোর একটি কাজ হচ্ছে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করা বা ডোপামিন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করা। এখানে আমরা দু ধরনের জিনিস দেখতে পাচ্ছি, লেখা আছে দেখেন পজিটিভ সিমটমস বাম পাশে, এবং ডান পাশে লেখা আছে নেগেটিভ এন্ড কগনিটিভ সিমটমস। এখন পজিটিভ সিমটমস হচ্ছে সাধারণত আমাদের ব্রেইনে যেমন ডিলিউশনস, হ্যালুসিনেশনস, এগুলো যেগুলো আমরা বলেছি এগুলো বলা হয় পজিটিভ সিমটমস। অর্থাৎ একটি মানুষের এই সিমটমস গুলো থাকার কথা না, কিন্তু সেগুলো যখন উপস্থিত হচ্ছে, অর্থাৎ নতুন জিনিস যোগ হচ্ছে যেটি থাকার কথা নয়,
সেই যে যোগ হওয়ার কারণে সেখান থেকে এসছে পজিটিভ সিমটমস, যেমন ডিলিউশনস বা হেলিউসিনেশন। একজন আদারওয়াইজ হেলদি মানুষ কিন্তু তার ডিলিউশন থাকবে না, হেলিউসিনেশনস থাকার কথা নয়, কিন্তু একজন সাইকোটিক পেশেন্টের এই ডিলিউশনস থাকছে, হেলিউসিনেশনস থাকছে, যার কারণে এটি এই সাইকোটিক সিমটমস তৈরি হচ্ছে। এবং এই পজিটিভ সিমটমস গুলো দূর করার জন্য, এবং এই পজিটিভ সিমটমস গুলো বলা হচ্ছে তৈরি হয় আমাদের ব্রেনের, এখানে দেখেন ব্রেনের চিহ্ন করে দেখা আছে, ভিটিএ লেখা আছে, সেখান থেকে এনএ অর্থাৎ ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া থেকে নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স অর্থাৎ অ্যাক্টিভিটি অফ দ্য মেজোলিম্বিক পাথওয়ে। অর্থাৎ আমি জাস্ট এগুলো জাস্ট আপনাদের কাছে যদি খুব বেশি বিরক্ত, কিন্তু আমার মনে হয় যে বেসিক একটু কনসেপ্টটা থাকলে ভালো, তাহলে আপনারা কোরিলেট করতে পারবেন। মেজোলিম্বিক পাথওয়ে মানে হচ্ছে, মেজো মানে মিড ব্রেইন, আর লিম্বিক মানে লিম্বিক সিস্টেম। আপনারা তো নিশ্চয়ই নিউরোঅ্যানাটমিতে লিম্বিক সিস্টেম পড়েছেন। তো মেজোলিম্বিক পাথওয়ে, এই পাথওয়েটি অর্থাৎ মিড ব্রেইন থেকে লিম্বিক সিস্টেম পর্যন্ত এখানে কিছু নার্ভ ফাইবার, কিছু ট্র্যাক তৈরি করেছে, যেগুলোকে বলা হচ্ছে মেজোলিম্বিক পাথওয়ে। এই পাথওয়েটি যখন ওভার অ্যাক্টিভেটেড থাকে, নরমালি যখন বেশি অ্যাক্টিভেট হয়ে থাকে, তখনই কিন্তু এই ডিলিউশনস, হ্যালুসিনেশনস এই সিম্পটম গুলো তৈরি হয়। তো এখানে যে ডোপামিন রিসেপ্টর গুলো আছে সেগুলোকে ব্লক করে দেয় অ্যান্টিসাইকোটিক ড্রাগস, যার কারণে এই মেজোলিম্বিক পাথওয়ের ওভার অ্যাক্টিভিটিটা কমে যায়, এবং যার কারণে এই যে পজিটিভ সিম্পটম বললাম, ডিলিউশনস, হ্যালুসিনেশনস, এগুলো কমে যায়। এটি অ্যান্টিসাইকোটিকের এক ধরনের মেকানিজম অফ অ্যাকশন। আবার আরেক ধরনের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে তাদের যে নেগেটিভ সিম্পটমস তৈরি হয়। নেগেটিভ সিম্পটমস হচ্ছে যে নেগেটিভ মানে হচ্ছে যা থাকার কথা তার অনুপস্থিতি। সাধারণত একটা মানুষের কিন্তু ড্রাইভ থাকবে, সাধারণত যে আদারওয়াইজ হেলদি মানুষ, সে যে কোনো কিছু করার উৎসাহ উদ্দীপনা থাকবে, সে কথা বলবে, সামাজিকতা রক্ষা করবে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে কিছু সিজোফ্রেনিয়া পেশেন্ট, যাদের যদি বাড়িতে বা পরিচিত কোনো সিজোফ্রেনিয়া পেশেন্ট থাকে আপনারা, বা হাসপাতালে যদি সাইকিয়াট্রিতে প্লেসড হয়ে থাকেন, আপনারা কিন্তু দেখতে পাবেন যে সিজোফ্রেনিয়া কিছু পেশেন্ট দেখা যায় যে তারা একদম চুপ হয়ে গেছে, কথাই বলছে না, অনেক 10টা প্রশ্ন করলে একদম উত্তর দিচ্ছে, বা কেমন যেন জম্বির মতো হয়ে যাচ্ছে, চুপচাপ এক জায়গায় বসে আছে তো বসেই আছে, কোনো নড়াচড়া নাই, বা সমাজ থেকে একদম গুটিয়ে একটি ঘরের মধ্যে বন্দী, পরিবার সদস্য থাকে মেশে না, সে ঘরের বাইরেও যায় না, সামাজিক মেলামেশাও করে না, সামাজিক মেলামেশার জন্য যে উৎসাহ উদ্দীপনা দরকার সেটিও তাদের মধ্যে নেই। এই যে স্বাভাবিক যেই ধরনের কাজকর্ম তার থাকার কথা ছিল, সামাজিক অংশগ্রহণ, কথা বলা এবং তার মুভমেন্ট, সেগুলো যখন কমে যায়, আমরা বলি তাদেরকে নেগেটিভ সিমটমস ডেভেলপ করেছে। ঠিক আছে? তো এই যে মেজোকর্টিক্যাল পাথওয়ে মানে মিড ব্রেইন থেকে, মেজো মানে মিড ব্রেইন, আর কর্টিক্যাল মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের মস্তিষ্কে। তো এই মেজোকর্টিক্যাল পাথওয়ে মানে হচ্ছে এই মেজো মিডব্রেন থেকে প্রিফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত যে পাথওয়েটি, সেই পাথওয়ে, সেখানে কিন্তু এই যে ভেন্ট্রাল টিগমেন্টাল এরিয়া থেকে কর্টেক্স পর্যন্ত, এই প্রিফ্রন্টাল কর্টেক্স পর্যন্ত এই পাথওয়েটাকে যখন অ্যাক্টিভেটেড হয়, তখন এই নেগেটিভ সিমটমস গুলো ডেভেলপ করে। তো আমাদের হচ্ছে এই অ্যাটিপিক্যাল সিমটম, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স যেগুলো আমরা বলেছিলাম যে রিসপেরিডন, ওলানজাপাইন, কোয়েটাপাইন, এই ড্রাগস গুলো কিন্তু এই পাথওয়েতে কাজ করে, এই মেজোকর্টিক্যাল পাথওয়েটাকে এখানে এটাকে এই নেগেটিভ সিমটমস গুলোকে প্রিভেন্ট করে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, দেখুন আপনারা যে মেজোলিম্বিক পাথওয়েতে যখন বেশি পরিমাণে ডোপামিন তৈরি হলো, বেশি পরিমাণে ডোপামিন যাচ্ছে এবং এই রিসেপ্টর গুলোতে গিয়ে বসছে, অর্থাৎ মিড ব্রেন থেকে সেই লিম্বিক সিস্টেমের নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স বা আরো যেসব লিম্বিক অর্গানস আছে সেখানে, এবং এর মাধ্যমে তার পজিটিভ সিমটমস গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের ডিলিউশনস হচ্ছে, হ্যালুসিনেশনস হচ্ছে। এবং আমরা যখন ড্রাগস দিচ্ছি, দেখুন এইগুলো হচ্ছে ড্রাগস, অর্থাৎ অ্যান্টিসাইকোটিক ড্রাগস। তারা গিয়ে করলো কি, এই যে এখানে যেগুলো দেখছি এগুলো হচ্ছে ডোপামিনের রিসেপ্টর। এই ড্রাগস গুলো সেই ডোপামিন রিসেপ্টরে গিয়ে বসে এই রিসেপ্টর গুলোকে অকিউপাই করে ফেললো, এবং এক ধরনের অ্যান্টাগনিজম, অর্থাৎ ডোপামিনকে বসতে বাধা দিল।
এই ড্রাগস গুলো যখন রিসেপ্টরকে অকুপাই করে ফেললো তখন আর ডোপামিন এখানে বসতে পারলো না, অর্থাৎ ডোপামিনের অ্যান্টাগনিজম হলো এবং এর মাধ্যমে কিন্তু আমরা সেই ড্রাগস এর ইফেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে তাদের পজিটিভ সিমটমস যেগুলো ডিলিউশনস হ্যালুসিনেশন সেগুলো কমে গেল। তো সুতরাং এই যে ডোপামিনার্জিক পাথওয়ে এরকম কিন্তু অনেক, তার মানে এই যে ড্রাগস গুলো সেগুলো কিন্তু এই যে আমরা দেখলাম যে মেজোকর্টিক্যাল বা মেজোলিম্বিক পাথওয়েতে কাজ করে পজিটিভ এবং নেগেটিভ সিমটমস গুলো ইমপ্রুভ করছে, অর্থাৎ ডিলিউশনস হ্যালুসিনেশনস এগুলো কমিয়ে দিচ্ছে, তাদের যে নেগেটিভ সিমটমস গুলো ছিল সেগুলো ইমপ্রুভ করছে, তাদের যে উৎসাহ উদ্দীপনা কমে যাওয়া, চুপচাপ হয়ে যাওয়া, কথা কম বলা, একদম চুপ হয়ে যাওয়া, সোশ্যালি উইথড্রন হয়ে যাওয়া, তাদেরকে সামাজিকতায় উৎসাহ দেওয়া, এগুলোতে কাজ করছে। কিন্তু পাশাপাশি কিন্তু এই ড্রাগস গুলো, অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো আমাদের মস্তিষ্কের আরো যে বিভিন্ন ডোপামিন পাথওয়ে আছে সেগুলোকেও কিন্তু বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সেটা খুব বেশি সিলেক্টিভ না। সুতরাং ওই যে আরো যে আমাদের ব্রেনের কিছু ডোপামিন পাথওয়ে আছে সেগুলোতে যখন ডোপামিন রিসেপ্টর গুলোকে ব্লক করে ফেলে তার মাধ্যমে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ইফেক্ট তৈরি হয়, যেগুলো আমরা পরে আলোচনা করব। তেমনই কিছু ডোপামিনার্জিক পাথওয়ে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি নায়াগ্রোস্ট্রাটাল পাথওয়ে, অর্থাৎ নায়াগ্রোস্ট্রাটাল মানে নায়াগ্রো মানে হচ্ছে সাবস্টেন্সিয়া নায়াগ্রা, এটিও আমাদের মিড ব্রেনের একটি জায়গা, আর স্ট্রাটা মানে হচ্ছে কর্পাস স্ট্রাটাম। ঠিক আছে, কর্পাস স্ট্রাটাম। তো এই যে নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে এখানে যখন ডোপামিনকে ব্লক করে দিচ্ছে তো আমরা এর মাধ্যমে কিন্তু এক্সট্রা পিরামিডাল সিমটম তৈরি হচ্ছে। আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগস আমরা যখন কিন্তু কিছু এক্সট্রা পিরামিডাল সিমটম হয়, যেমন দেখা যাচ্ছে হাত পা শক্ত হয়ে যেতে পারে, ঘাড় বাঁকিয়ে আসতে পারে, বা তাদের কিছু ট্রেমর হতে পারে, মুখ দিয়ে লালা পড়তে পারে, বা কিছু ইনভলান্টারি কিছু মুভমেন্ট হতে পারে হাত পায়ের, সেগুলোকে আমরা বলি এক্সট্রা পিরামিডাল সিমটমস। তো সেই এক্সট্রা পিরামিডাল সিমটমস গুলো কিন্তু হয় এই যখন ডোপামিন গুলো এই নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে গিয়ে ডোপামিনকে ব্লক করে ফেলে। আমরা সেগুলো পরবর্তী স্লাইডে একটু আলোচনা করব। এছাড়া টিউবারো ইনফান্ডিবুলার পাথওয়ে, টিউবারো মানে হচ্ছে এটি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি পর্যন্ত, এই যে এখানে যেটি দেখাচ্ছে আপনারা দেখেন এই যে পাথওয়েটি, আমরা আরেকটি ছবিতে দেখাবো। যেমন দেখেন এই যে এই গ্রিন কালারের যেটি, এটি হচ্ছে সেই নায়াগ্রোস্ট্রাটাল মিড ব্রেন থেকে কর্পাস স্ট্রাটাম পর্যন্ত, অর্থাৎ বেজাল গ্যাংলিয়া পর্যন্ত। এই কর্পাস স্ট্রাটাম তো বেজাল গ্যাংলিয়ার একটি পার্ট, এবং আমরা জানি আমাদের যে ধরনের এক্সট্রা পিরামিডাল সিমটম সেগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে এক্সট্রা পিরামিডাল যে ধরনের মুভমেন্ট সেগুলোর জন্য রেসপন্সিবল হচ্ছে বেজাল গ্যাংলিয়া। তো আমাদের এই মিড ব্রেন থেকে যখন এই বেজাল গ্যাংলিয়া পর্যন্ত নাইগ্রোস্ট্রাটাল পাথওয়ে যে ডোপামিন রিসেপ্টর এগুলোকে যখন ডোপামিন ব্লক করে, তো আমরা জানি যে বেজাল গ্যাংলিয়া থেকে এই কর্পাস স্ট্রাটাম থেকে কিন্তু কোলিনার্জিক নিউরনস গুলো তৈরি হয়। কোলিনার্জিক নিউরনস মানে হচ্ছে যেগুলো মানে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন করবে, এবং ওই সেখান থেকে সেই অ্যাসিটাইল কোলিন আমাদের মাংসপেশিতে যায় এবং আমাদের মাংসপেশিতে স্বাভাবিক আমরা মাসকুলার মুভমেন্ট করতে পারি। তো সাধারণত আমি এখানে আলোচনা করে দিচ্ছি, পরে আমি তাহলে ডিসকাশন করতে সুবিধা হবে, যে সাধারণত আমাদের ব্রেইনে ডোপামিনের একটি ইনহিবিটরি অ্যাকশনস থাকে কোলিনার্জিক বা কোলিনার্জিক সিক্রেশনের উপর, অ্যাসিটাইল কোলিনের উপরে। অর্থাৎ এই ডোপামিন এই অ্যাসিটাইল কোলিন সিক্রেশনকে সাপ্রেস করে রাখে যাতে একটি কন্ট্রোলড, অর্থাৎ একটি নিয়ন্ত্রিত পরিমাণে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হতে পারে। ঠিক আছে, তো যখন এই ড্রাগস গুলো যখন ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে ফেলে এই পাথওয়েতে, নাইগ্রোস্ট্রাটাল পাথওয়েতে, তখন কিন্তু ডোপামিনের এই ইনহিবিশনটা কোলিনার্জিক নিউরনসের উপরে, যেগুলো গ্যাংলিয়াতে অবস্থিত স্ট্রাটাল রিজিয়নে, সেখানে কিন্তু এই যে মানে এই ইনহিবিশনটি বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এক ধরনের ডিসইনহিবিশন ডেভেলপ করে। অর্থাৎ যে মানে স্ট্রাটাল রিজিয়নের যে কোলিনার্জিক নিউরনস গুলোর উপরে যে একটি অবরোধ ছিল, সেই অবরোধটি উঠে গেল, যার কারণে কোলিনার্জিক নিউরনসের সিক্রেশন বেড়ে গেল, অর্থাৎ ডিসচার্জ বেড়ে গেল। তার মানে মাসলে বেশি পরিমাণে কোলিনার্জিক নিউরনসের যে ডিসচার্জ, অর্থাৎ অ্যাসিটাইল কোলিন বেশি পরিমাণে সিক্রেশন হলো, এবং মাসলে যখন বেশি পরিমাণে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হলো তখন মাসকুলার অ্যাক্টিভিটি বেড়ে গেল।
মাসকুলার অ্যাক্টিভিটি বেশি পরিমাণে বেড়ে গেলে দেখা যাচ্ছে তাদের হাত পা কাঁপছে, হাত পা বাকি আসছে, বিভিন্ন রকম মাসকুলার মুভমেন্ট হচ্ছে, ইনভলান্টারি মাসকুলার মুভমেন্ট, ঘাড় বাকি আসছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে। এই সিমটমস গুলো হচ্ছে, এগুলোকে কালেকটিভলি আমরা বলছি এক্সট্রা পিরামিডাল সিমটমস। ঠিক আছে? তেমনি এই যে টিউবারো ইনফান্ডিবুলার, আমাদের হাইপোথ্যালামাস থেকে যে ডোপামিন সিক্রেশন হয়, এই ডোপামিন কিন্তু আমাদের পিটিউটারিতে যে প্রলেকটিন সিক্রেশন হয় পিটিউটারি গ্ল্যান্ড থেকে, সেই প্রলেকটিনের উপর কিন্তু একটি ইনহিবিটরি ইফেক্ট থাকে ডোপামিনের। ঠিক আছে? তো ডোপামিন এই প্রলেকটিন সিক্রেশনকে সাপ্রেস করে রাখে। ঠিক আছে? তো এখন এই যে ড্রাগস গুলো আমরা যখন দিচ্ছি, এই ড্রাগস গুলো যখন এই টিউবারো ইনফান্ডিবুলার, এই যে এই পাথর, এটা পরবর্তী স্লাইডে আমি একটু দেখাতে পারবো, আমি পরের স্লাইডে দেখাই। যেমন এই যে দেখেন হাইপোফাইসিস, অর্থাৎ আমাদের এখান থেকে যখন এই ইনফান্ডিবুলার রিজিয়নে, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে যখন এই আর্কুয়েট এন্ড পেরিভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াই, সেখান থেকে এই যে ডোপামিন সিক্রেশন হয় এবং এটি ইনফান্ডিবুলার রিজিয়নে গিয়ে পর্যন্ত বিস্তৃত। তো সেখান থেকে কিন্তু যে প্রোলেকটিন সিক্রেশন হয় তার উপরে একটা ইনহিবিটরি ইফেক্ট আছে। কিন্তু যখনই এই ডোপামিনকে ব্লক করে দিচ্ছে এই ডোপামিন অ্যান্টাগনিস্ট বা আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো, সেখানে কিন্তু এই প্রোলেকটিনের উপরে যে অবরোধ সেটি চলে যাচ্ছে, তার মানে এখানে এক ধরনের ডিসইনহিবিশন হচ্ছে এবং যার মাধ্যমে বেশি পরিমাণে প্রোলেকটিন সিক্রেশন হচ্ছে। আমরা যেটিকে বলি হাইপার প্রোলেকটিনেমিয়া। এখন হাইপার প্রোলেকটিনেমিয়া হলে কি হবে? আসলে আমাদের শরীরে তো সবকিছুর একটা ব্যালেন্স দরকার, এই ব্যালেন্সটি নষ্ট হয়ে গেলেই কিন্তু সমস্যা। এই হাইপার প্রোলেকটিনেমিয়ার জন্য দরকার যেগুলো হয় সেগুলো হচ্ছে, দেখা গেল যে খুব কম বয়সী মেয়েদের মিল্ক সিক্রেশন হচ্ছে, পুরুষদের অনেক সময় দেখা গেল ব্রেস্ট থেকে সিক্রেশন হয়, তারপর নানা রকমের হাইপোগোনাডিজম অর্থাৎ সেক্সুয়াল ডিসফাংশন ডেভেলপ করতে পারে। তো এগুলো কিন্তু এক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। দেখা গেল যে অ্যান্টিসাইকোটিক্স ড্রাগ দেওয়া হচ্ছে, তাদের সেক্সুয়াল পারফরমেন্সের সমস্যা হচ্ছে, বা একটি অবিবাহিত মেয়ের স্তন থেকে নানা রকম মিল্কি ডিসচার্জ হচ্ছে, এগুলো অনেক বিব্রতকর। তো এবং মাসিকের সমস্যা হতে পারে একজন মেয়েদের বিশেষ করে। তো সেইগুলো সমস্যাকে, সেগুলো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে এই ইনফান্ডিবুলার পাথওয়েটাকে এই ডোপামিন ব্লক করার কারণে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই যে মেজোলিম্বিক এবং মেজোকর্টিক্যাল এই পাথওয়েতে কাজ করে আমরা ডোপামিনের যে ক্লিনিক্যাল ইফেক্ট যেগুলো, তাদের ডিলিউশনস, হ্যালুসিনেশনস অর্থাৎ পজিটিভ সিম্পটমস গুলো কমানো, নেগেটিভ সিম্পটমস গুলোকে ইমপ্রুভ করা, এগুলো যেমন হচ্ছে, কিন্তু এরকম নাইগ্রোস্ট্রাটাল আর টিউবারো ইনফান্ডিবুলার এই পাথওয়েগুলোতে কাজ করার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো সুতরাং আমাদেরকে, আমরা যখন এই যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা অ্যাটিপিক্যাল, অর্থাৎ এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, এইগুলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেহেতু তারা কেবল ডোপামিন ব্লক করে থাকে, এদের বেশি হয়। আর এই যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স যেগুলো আমরা দেখেছি, যে রিসপেরিডন বা ওলানজাপাইন, কোয়েটাপাইন, এই ড্রাগস গুলো কিন্তু ডোপামিনকে কম ব্লক করে, তারা সেরোটোনিনকে বেশি ব্লক করে থাকে, এবং এর কারণে এদের এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কম হয়, যার কারণে কিন্তু এদেরকে সেকেন্ড জেনারেশন বা অ্যাটিপিক্যাল বলা হচ্ছে। তো ফার্মাকোকাইনেটিক্সটা কি? আসলে ফার্মাকোকাইনেটিক্স আমরা সহজে বুঝি যে হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগস, অর্থাৎ এই ওষুধটি শরীরে যাওয়ার পরে শরীর তাদের সাথে কি করছে। খুব সংক্ষেপে আমি আলোচনা করছি, যেখানে আসলে এই ড্রাগস গুলো মূলত প্রোটিন বাউন্ড, হাইলি প্রোটিন বাউন্ড, এগুলো যেগুলো মুখে দেওয়া ওরালি যেসব ড্রাগস, সেগুলো জেজুনাম থেকে অ্যাবজর্বড হচ্ছে, সেগুলো মেটাবোলাইজড হচ্ছে। আমি আসলে অনেকক্ষণ যাবত কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কি একটু ফিডব্যাক দেবেন যে আপনার ক্লাসটি কেমন লাগছে, বা আপনাদের কোনো কোয়েরিজ আছে কিনা, বা আমরা কতক্ষণ ক্লাসটি চালাতে পারি? অলরেডি প্রায় বোধহয় ঘন্টাখানেক হয়ে গেছে, আমরা কতক্ষণ ক্লাসটি চালাতে পারি, আপনারা যদি কিছু অন্তত কমেন্ট করেন। আমরা যেমন এই ড্রাগস গুলো হাফ লাইফ, আমরা আসলে একটা ওষুধকে আমরা দিনে কয়বার দেবো এটি কিন্তু নির্ভর করে আসলে তাদের হাফ লাইফের উপরে। তো এই বেশিরভাগ অ্যান্টিসাইকোটিক, দেখেন লেখা আছে তাদের হাফ লাইফ গুলো অ্যাবাউট 20 আওয়ার্স, তার মানে এগুলো সর্বোচ্চ
আমরা আসলে দিনে একবার করে দিলেই কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ দিনে একবারের বেশি দেওয়ার দরকার নেই, এক্সেপ্ট কুইটাপাইন। এই কুইটাপাইনটা দেখেন 3 to 6 আওয়ার্স, অর্থাৎ এটি 3 থেকে 6 ঘন্টা, সুতরাং হাফ লাইফ। তার মানে এই কুইটাপাইন ড্রাগসটা কিন্তু আমরা দৈনিক আসলে একবারের বেশি অন্তত 2 বার প্রেসক্রাইব করতে হবে। তবে বাজারে কিন্তু কুইটাপাইনের সাস্টেইন রিলিজ ফরম্যাটে পাওয়া যায়, যেগুলো আবার কিন্তু অর্থাৎ যেগুলো খুব স্লোলি রিলিজ হয়ে সাস্টেইন ফরম্যাটে যায়, সেগুলো কিন্তু আমরা জাস্ট 2 দিনে একবার ব্যবহার করলেও পারবো। আর ওই যে আমি একবার বলেছিলাম যে লং অ্যাক্টিং ইনজেকশনস গুলো, যে ফ্লুফেনাজিন, ফ্লুপেনথিক্সল, এই ইনজেকশন গুলো তো আসলে দেওয়াই হয় যাদেরকে মুখে ওষুধ খাওয়ানো অনেক কষ্ট, বিশেষ করে বেশ গুরুতর সাইকোসিসের পেশেন্ট, সিজোফ্রেনিয়া পেশেন্ট, যাদেরকে প্রতিদিন প্রতিবেলা ওষুধ খাওয়ানো সম্ভব না, বা ওইভাবে ওষুধ খাওয়ানোর মতো লোকও নাই, ওইরকম যত্ন নেওয়ার মতো লোক নাই। তো এই ইনজেকশন গুলো কিন্তু মাসেলে ইনজেকশন দেওয়া হয়, এবং মাসেল এগুলো জমে থাকে, আস্তে আস্তে রিলিজ করে, এবং এগুলোর হাফ লাইফ কিন্তু অনেক বেশি, ইভেন কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। সুতরাং এই ওষুধগুলো দেখা যাচ্ছে কোনো কোনো ঔষধ থাকে ভেরি লং অ্যাক্টিং, অর্থাৎ প্রতি 3 মাসে একবার করে দিলেও হয়, বা একদম কোনো আছে 2 সপ্তাহে একবার বা 1 মাসে একবার দেওয়া লাগে। তো সুতরাং এদের কিন্তু হাফ লাইফ অনেক বেশি। এবার আসবো আমরা, আমি আজকে, এবং এইগুলোর পরে যদি আপনাদের কোয়ারিজ থাকে আমি এগুলো ফিনিশিং হিসাবে কিন্তু আরো কিছু প্র্যাকটিক্যাল, ওই যে বলেছিলাম যে প্রত্যেকটি ড্রাগস এর টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলোর আমরা মিনিমাম ইফেক্টিভ ডোজ থেকে শুরু করে ম্যাক্সিমাম ডোজ পর্যন্ত আলোচনা করে, ড্রাগস যে বাজারে কমার্শিয়ালি কি কি নামে পাওয়া যায় সেগুলো একটু আলোচনা করবো, যাতে আপনাদেরকে পরবর্তীতে যারা এখন 5th ইয়ার আছেন, ইন্টার্নশিপে আছেন, তারা এগুলোর সাথে বেশি উপকৃত হতে পারেন, এবং যারা বেশ ফাইনাল ইয়ারে আছেন তারাও যাতে এই ব্যাপারে কিছুটা পরিষ্কার ধারণা হয়। এবার সাইড ইফেক্টস গুলোতে আমরা আসবো। সাইড ইফেক্টস বা অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে যে এক্সট্রা পিরামিডাল ইফেক্টস বা যে ইপিএস আমরা যেটা বলেছিলাম, যে সেগুলো হচ্ছে নায়াগ্রোস্ট্রাটাল পাথওয়েতে, ওই যে ব্রেন থেকে আমাদের যে স্ট্রাটাম বা বেজাল গ্যাংলিয়া পর্যন্ত যে পাথওয়েটা, সেই পাথওয়েতে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করার কারণে যে কোলিনার্জিক ডিসচার্জ বেড়ে গেল, এই কোলিনার্জিক ডিসচার্জ বেড়ে যাওয়ার কারণে আমাদের মাসেলের যে অনিয়ন্ত্রিত কিছু মুভমেন্ট হলো, তার কারণে এই সিমটমস গুলো হয়। যেমন আছে অ্যাকিউট ডিস্টোনিয়া, অর্থাৎ মাসেলের একটা ডিস্টোনিয়া, দেখা গেল যে ওষুধ কয়েকদিন পরে বা কয়েক ঘন্টা পরে তার ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে, ঘাড় শক্ত করতে পারছে না। আপনারা যারা ওয়ার্ডে যান, মেডিসিন ওয়ার্ড যদি ইমার্জেন্সিতে কাজ করেন, হয়তো এই ধরনের কিছু অভিজ্ঞতা হয়ে থাকতে পারে। দেখা গেল জিহ্বা মুখ থেকে বের হয়ে আসছে, এই জিহ্বাটি আর ভিতরে নিতে পারছে না। এগুলো কিন্তু আসলে বেশ ভীতিকর। হ্যাঁ, এগুলো দেখা গেল যে এই ধরনের জিনিস দেখে অনেকে আবার ভয় পায় যে আরে এই ধরনের ওষুধ দিব না, বা সাইকিয়াট্রিক ড্রাগস গুলোর এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক সময় জনমনে বেশ ভয়ের তৈরি করে। অ্যাকাথিসিয়া, অর্থাৎ এগুলো এক ধরনের মাসেল মুভমেন্ট, দেখা গেল পা নাচাচ্ছে ক্রমাগত, পা শান্ত করতে পারছে না। পার্কিনসনিজম, এটাকে বলা হয় সিউডো পার্কিনসনিজম। আমরা পার্কিনসন্সের যে উপসর্গগুলো দেখে থাকি, যে হাতের মুভমেন্ট কমে যায়, একটু ঝুঁকে আসে, যেগুলো স্টুপ পশ্চার বলে থাকি, এরপর আস্তে আস্তে তার পা ফেলে, যেগুলো মানে হেঁটে ফ্যাস্টিনেন্ট গেট আমরা বলি। হ্যাঁ, তারপরে পিল রোলিং ট্রেমর, হাতের আঙ্গুলগুলো কাঁপতে থাকে। এই ধরনের কিছু উপসর্গ আমরা দেখতে পাই, যেগুলো এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট হিসেবে। আর টার্ডিভ ডিসকিনেসিয়া হচ্ছে লম্বা সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগস যাদেরকে দেওয়া হয়, তাদের কারো কারো ক্ষেত্রে দেখা গেল কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ক্রমাগত দেখা গেল যে ঠোঁট মুখ নড়তে থাকে, এটাকে আমরা বলি টার্ডিভ ডিসকাইনেসিয়া, বা মুখে ভেঙচি কাটতে থাকে, এই ধরনের কিছু। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলস আরেকদিন আলোচনা করতে পারি। সেগুলোকে বলা হচ্ছে টার্ডিভ ডিসকাইনেসিয়া। এগুলো হচ্ছে এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট হিসাবে। এছাড়া আমরা জানি যে আসলে এগুলো তো মেইনলি এই সাইকোট্রপিক্স বা এই অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে, কিন্তু এছাড়াও কিন্তু এগুলো আরো কিছু রিসেপ্টরকে, যেগুলো নিউরন লেভেলে আরো কিছু রিসেপ্টরকে ব্লক করে, যেমন অ্যান্টি অ্যাড্রেনার্জিক, অর্থাৎ আলফা রিসেপ্টর গুলোকে ব্লক করে, যেমন আলফা 1 রিসেপ্টরকে। এগুলো কিন্তু আসলে আমি জেনারেলাই এবং গ্রসলি আলোচনা করছি, সব ড্রাগস কিন্তু সব রিসেপ্টরকে ব্লক করে না। যেমন যে আমরা ক্লোরপ্রমাজিনের কথা বলেছিলাম, বা হ্যালোপেরিডলের কথা বলেছিলাম, হ্যাঁ, যা বা ওই যে ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন, এই যে ফার্স্ট, যে মূলত এইগুলো ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক গুলোর ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সেখানে কিন্তু এই অ্যান্টি অ্যাড্রেনার্জিক, অর্থাৎ
আমাদের যে আলফা রিসেপ্টর যেগুলো আছে, আলফা 1 রিসেপ্টর, সেগুলোকে যখন ব্লক করে তখন তার কারণে কিছু সিডেশন হয়, ঘুম হয়, পশ্চাল হাইপোটেনশন হয় আমরা দেখেছি, ইনহিবিশন অফ ইজাকুলেশন, কিছুটা সেক্সুয়াল ডিসফাংশনস হচ্ছে। তারপরে যেমন অ্যান্টিহিস্টামিনিক ইফেক্ট, অর্থাৎ তারা কিন্তু হিস্টামিন H1 রিসেপ্টরকেও ব্লক করে থাকে। H1 রিসেপ্টরকে ব্লক করার কারণে দেখা গেল কিছু কিছু অ্যান্টিসাইকোটিক, যে আমরা বললাম যে অনেক সময় ঘুমের ওষুধ হিসেবেও কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগস ব্যবহার হয়, বা অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিলাম রোগীকে শান্ত করার জন্য। শান্তটা কিভাবে হয়? দেখা গেল যে তাদের বেশ অনেক উত্তেজিত হয়েছিল, তাদের ঘুমিয়ে পড়ে। এই ঘুমটা তৈরি হয় কিন্তু, এই যে সিডেশনটি তৈরি হয় কিন্তু অ্যান্টিহিস্টামিনিক ইফেক্টের কারণে। আবার এই অ্যান্টিহিস্টামিনিক ইফেক্টের কারণে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, ওয়েট গেইন হয়, কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়ার কারণে দেখা যায় রোগীদের ওজন বেড়ে যাচ্ছে। অ্যান্টিকোলিনার্জিক, হ্যাঁ, আমরা তাদের কিন্তু কিছু অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টসও আছে, অর্থাৎ কিছু কোলিনার্জিক রিসেপ্ট গুলোকে বা মাস্কারিনিক রিসেপ্টরস গুলোকে কিন্তু ব্লক করে ফেলে। এই ব্লক করার কারণে কিছু অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট আমরা দেখতে পাই, যার মধ্যে পেরিফেরাল আমরা দেখতে পাই ড্রাই মাউথ, আমরা প্লাস রিডিউসড সোয়েটিং, ঘাম কমে যাচ্ছে, ইউরিনারি রিটেনশন হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, ব্লাডিং অফ ভিশন হচ্ছে, ইভেন প্রিসিপিটেশন অফ গ্লুকোমা। গ্লুকোমার পেশেন্টদেরকে কিন্তু আমাদেরকে খুব হিসেব করে অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে হবে, কারণ এই অ্যান্টিকোলিন, এদের যে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টস পেরিফেরালি তারা তৈরি করে, এগুলো কিন্তু সব পেরিফেরাল ইফেক্ট। অর্থাৎ আমাদের যেগুলো অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, আমরা কি জানছি যে প্যারাসিম্প্যাথেটিক যখন অ্যাক্টিভিটি হবে, যার কারণে তখন আমাদের ওই যে আমাদের মুখে যে সিক্রেশন গুলো হয়, বা আমাদের যে ইউরিনেশন হয়, বা আমাদের ডিফিকেশন হয়, এগুলো কিন্তু সব প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য। এই সেখানে এই কোলিনার্জিক ট্রান্সমিশন হয় পেরিফেরালি। এগুলো যখন ব্লক হয়ে যায় এই অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর কারণে, তখনই অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্টস গুলো আমরা দেখতে পাই। এছাড়া এগুলোর আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেগুলো আসলে খুব রেয়ার, তারপর আমি জাস্ট উল্লেখ করছি। কার্ডিয়াক অ্যারিথমিয়া, মেটাবলিক সিনড্রোমস কিছু, অর্থাৎ মেটাবলিক সিনড্রোমস এর মধ্যে হাইপারলিপিডেমিয়া, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো হতে পারে। তারপর আমরা যেমন বলেছি হাইপারপ্রোলেক্টিমিয়ার জন্য অ্যামিনোরিয়া হতে পারে, মাসিকের সমস্যা, গ্যালাক্টোরিয়া, ওই যে বললাম যে মিল্কি ডিসচার্জ হতে পারে। আর অ্যান্টিসাইকোটিক ড্রাগস কিছু সিরিয়াস সাইড এফেক্টস আছে যেগুলো লাইফ থ্রেটেনিং, ভেরি ফিউ, দেখা গেল যে হয়তো প্রতি লাখে একজন দুজনের হচ্ছে, কিন্তু তারপরেও সেটি কখনো কখনো লাইফ টাইমে হয়তো আপনি একবার বা দুবার পেতে পারেন, কিন্তু জানা দরকার। এর মধ্যে একটি হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, অর্থাৎ দেখা গেল যে অ্যান্টিসাইকোটিক্স ড্রাগ দেওয়া হয়েছে, তার কিছুদিন পরেই রোগীর শরীর শক্ত হয়ে গেছে, হাত পা নাড়তে পারছে না এবং ভীষণ জ্বর এসেছে। এটাকে বলা হয় নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। যদি দেখা যায় যে এর অন্য কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না এবং একটি রোগীর অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়ার কিছুদিন পরে এটি হচ্ছে, তাহলে কিন্তু এটি একটি মেডিকেল ইমার্জেন্সি। তাদেরকে অবশ্যই হাসপাতালের ইমার্জেন্সি দিয়ে আইসিইউ বেস ম্যানেজমেন্ট করতে হবে, নচেত এগুলো কিন্তু বেশ লাইফ থ্রেটেনিং। তাছাড়া অ্যাগ্রানুলোসাইটোসিস, মূলত ক্লোজাপাইন, এটি আমরা যেটি বলেছিলাম যে অ্যান্টিসাইকোটিক্স এর মধ্যে সেকেন্ড জেনারেশন অ্যান্টিসাইকোটিক্স। আমি আমার মনে হয় অনেক, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর 5 থেকে 7 মিনিট ক্লাসটি কন্টিনিউ করব। আজকের ক্লাসটি তারপরে শেষ করে দেবো। আশা করি আপনারা ইন্টারেস্টেড থাকলে আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে এটাকে আলোচনা করে পরবর্তী টপিকগুলোতে আমরা যেতে পারবো। সেখানে যেমন সিরিয়াস সাইড ইফেক্টস এর মধ্যে অ্যাগ্রানুলোসাইটোসিস, অর্থাৎ আমাদের যেগুলো অ্যাগ্রানুলোসাইট, যেগুলো আমাদের যেমন ধরেন লিউকোসাইট, এই বোন ম্যারোতে এই লিউকোসাইট গুলোর কাউন্ট অনেক বেশি কমে যায়। ঠিক আছে, এই যে অ্যাগ্রানুলোসাইটোসিস হলো, এটার কারণে আমরা দেখা যাচ্ছে যে আমাদের ক্লোজাপিন যে ড্রাগসটি আমরা বললাম, যে ক্লোজাপাইন হচ্ছে এটি বেশ, এটি কিন্তু খুব পটেন্ট একটি অ্যান্টিসাইকোটিক, অর্থাৎ আমরা যেটাকে বলি রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া, অর্থাৎ সমস্ত ঔষধ ফেল করেছে সেই সব ক্ষেত্রেও কিন্তু ক্লোজাপাইন কার্যকরী। কিন্তু এর যে সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেজন্য এটি খুব সাবধানে আমরা ব্যবহার করতে হয়। এখানে জুডিশিয়াস প্রেসক্রিপশনের ব্যাপারটি চলে আসে। সাধারণত আমরা যে ধরনের রোগীদেরকে ক্লোজাপাইন প্রেসক্রিপশন করে থাকি, তাদেরকে আমরা টাইম টু টাইম সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্টটা মনিটর করে দেখে থাকি যে তাদের কি অবস্থা, লিউকোসাইট কাউন্ট কমে যাওয়ার কোনো প্রবণতা আছে কিনা। তার মাধ্যমে এগুলো আমরা, কিন্তু সেটাও কিন্তু খুব কমন নয়, অর্থাৎ খুবই অল্প। কিন্তু যে বললাম যে যেহেতু লাইফ থ্রেটেনিং,
যত 1 লাখে একজনের হলো এগুলো আমাদেরকে মনিটর করা উচিত। কিন্তু এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর কথা বললাম, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই কিন্তু মূল না। এগুলোকে যে কোনো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে ওভার দ্য কাউন্টার হিসেবে যে ড্রাগস গুলো, ইভেন প্যারাসিটামল বা এক একটা অ্যান্টিহিস্টামিন, তাদেরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার প্রোফাইল অনেক বড়। কিন্তু আমরা যে কোনো ড্রাগসকে আমরা তখনই প্রেসক্রাইব করব যখন আমরা দেখব যে যে এটার তার যে মানে আমাদের যে বেনিফিট, আমাদের যে তার যে গুড ইফেক্ট এবং ব্যাড ইফেক্ট, এটার রেশিওটা বিবেচনা করে, ঠিক আছে? অর্থাৎ আমাদের বেনিফিট যদি যখন বেশি হবে তখনই কিন্তু আমরা সেই ড্রাগসটিকে আমরা ব্যবহার করতে পারবো, এবং যখন তার সাইড ইফেক্টস গুলো বেশি হবে তখন আমরা সেই ড্রাগ গুলো ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের অ্যান্টিসাইকোটিক্স গুলো কিন্তু আসলে এই সাইড ইফেক্টস গুলো কিন্তু মিনিমাম মানে অর্থাৎ আমাদের আমাদের তাদের যে উপকারিতা গুলোই কিন্তু বেশি, যার কারণে কিন্তু আমরা তারপর আমাদের জুডিশিয়াস প্রেসক্রিপশনস এর ব্যাপার থাকবে, যেখানে আমরা দেখবো যে আসলে এই ওষুধটি যত্রতত্র ব্যবহার না করে যেখানে দরকার সেখানে এবং যথোপযুক্ত মাত্রায়, অর্থাৎ ডোজিংটা, এইগুলো কিন্তু জানার জিনিসটা। আচ্ছা, আমরা ইন্ডিকেশনস এবং সাইড ইফেক্টস আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব তার কন্ট্রাইন্ডিকেশনস গুলো নিয়ে। কন্ট্রাইন্ডিকেশনস এর মধ্যে কন্ট্রাইন্ডিকেশনস আসলে খুব স্পেসিফিক কিছু কন্ট্রাইন্ডিকেশনস ছাড়া কিন্তু খুব বড় ধরনের কোনো কন্ট্রাইন্ডিকেশনস নাই। আমরা এই যে বললাম যে কার্ডিয়াক যে সিমটমস গুলো যেগুলো করে, যেমন কতগুলো স্পেসিফিক কন্ট্রাইন্ডিকেশনস আছে, যেমন হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস, এডিসনস ডিজিজ এবং হচ্ছে গ্লুকোমা। মাইস্থেনিয়া গ্র্যাভিস আমরা জানি যেগুলো এমনিতেই ওদের কোলিনার্জিক অ্যাক্টিভিটি কম থাকে, যার কারণে দেখা যায় তাদের আইলিড ড্রুপিং হয়ে যায়, হ্যাঁ, তাদের দেখা যাচ্ছে যে তারা হাত বেশি উপরে তুলতে পারছে না, মাসকুলার উইকনেস হয়। তো আমরা যদি এখানে আবার এই যে অ্যান্টিসাইকোটিক্স দিলে কিন্তু তাদের কোলিনার্জিক আরেক ধরনের অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টের কারণে আরো প্রিসিপিটেট করবে তাদের সিমটমস গুলো। এই জন্য আমরা কিন্তু মাইস্থেনিয়া গ্র্যাভিস যদি ডায়াগনোস থাকে খুবই জুডিশিয়াসলি তাদের অ্যান্টিসাইকোটিক প্রেসক্রাইব করতে হয়। তেমনি আমাদের এডিসনস ডিজিজ বা এই যে গ্লুকোমার ক্ষেত্রে আমরা বলেছি যে এই গ্লুকোমাতেও কিন্তু এই অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্টসটা গ্লুকোমার ক্ষেত্রেও প্রযোজ্য, তার কারণে গ্লুকোমাটা প্রিসিপিটেট করতে পারে। এই যে কন্ডিশনস গুলো বললাম, মাইস্থেনিয়া গ্র্যাভিস, এডিসনস ডিজিজ, গ্লুকোমা, এগুলো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ এই ধরনের অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ এই ধরনের সমস্যা যাদের থাকবে তাদেরকে আমরা অ্যান্টিসাইকোটিক দিতেই পারবো না বা খুবই সাবধানে দিতে হবে। কিন্তু এছাড়া রিলেটিভ কিছু কন্ট্রাইন্ডিকেশনস না, কিন্তু আমাদের জুডিশিয়াস প্রেসক্রিপশন করতে হবে। যেমন ডায়াবেটিক পেশেন্ট যদি হয়, মেটাবলিক সিনড্রোম, অর্থাৎ যেই ধরনের ড্রাগস গুলো মেটাবলিক সিনড্রোমস করতে পারে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুলি অ্যান্টিসাইকোটিক প্রেসক্রাইব করতে হবে। বা কোনো পেশেন্ট যেমন অ্যাগ্রানুলোসাইটোসিস, কোনো পেশেন্টের যদি বোন ম্যারো সাপ্রেশন থাকে আগে থেকে, একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট, তো তাদের কিন্তু আমাদেরকে ওই যে বললাম তখন বেশ জুডিশিয়াসলি আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। বা তার বাকি যে ধরনের সাইড ইফেক্টস গুলো আমরা বলেছি, যে ইউরিনারি প্রবলেমস, কনস্টিপেশন বা ওয়েট গেইন, খুব বেশি ওজনের পেশেন্ট হলে, অর্থাৎ এই ধরনের সাইড ইফেক্টস প্রোফাইল বিবেচনা করি তো আসলে আমরা প্রেসক্রাইব করে থাকি এক একটি ড্রাগস এর ক্ষেত্রে। তো সুতরাং আমরা যখন একটি অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রেসক্রাইব করব, আমরা তার অন্যান্য প্রোফাইল গুলো বিবেচনা করে তার আমরা সমস্ত প্রোফাইল গুলো বিবেচনা করে জুডিশিয়াসলি আমরা প্রেসক্রাইব করব। আচ্ছা, এই মূলত আজকের টপিক। আমি কন্ট্রাইন্ডিকেশনস গুলো আলোচনা করলাম। তবে এটি পুরোপুরি শেষ হবে, যেহেতু আমি দি এন্ড লিখছি না বা থ্যাংক ইউ বলছি না, কারণ হচ্ছে যে আমাদের এটি কিন্তু কন্টিনিউ হবে, চলবে। সুতরাং আজকের যে টপিকস গুলো আলোচনা করলাম, যে টপিক অ্যান্টিসাইকোটিক্স ড্রাগসটি আলোচনা করলাম,
এই জিনিসগুলোটা কিছুটা কন্টিনিউশন করব নেক্সট ক্লাসে, এবং তারপরে বাকি টপিকস গুলো আলোচনা করব। আর এখানে আমি দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি হচ্ছে what is the most appropriate drug for agitated aggressive patient rather than benzodiazepine? If we will haloperidol, then is it essential to give anticholinergic drugs along with to combine EPS, and EPS like side effects, when will it will develop, after how long continuation and psychotics? And আরেকটা প্রশ্ন করেছেন Dr. Arnab Sulaiman. As we know, antipsychotics are contraindicated hepatic encephalopathy, then as sulfide amisulfide is not metabolized in liver, can in hepatic encephalopathy complete aggressive. আপনার প্রশ্নটি খুবই চমৎকার হয়েছে। আসলে মূলত আপনার প্রশ্নগুলো অনেকটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের হয়েছে। তো যেহেতু মূলত আমার ক্লাসটা ছিল আন্ডার গ্রাজুয়েট লেভেলের, সুতরাং এই জন্য আমি খুব ডিটেইলি এখানে ডিসকাস করি নাই, তবে আমি অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর দিব। সেখানে আপনার যেমন আমি যেটা আলোচনা, আচ্ছা আমি এতে যাচ্ছি। যেমন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাগ্রেসিভ পেশেন্টদেরকে আমরা দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ ফর এজিটেটেড, এখন পর্যন্ত ওই যে বললাম যে মোস্ট এজিটেটেড পেশেন্টদের জন্য ক্লিনিক্যালি, অর্থাৎ মোস্ট এজিটেটেড যে পেশেন্টটা তাকে তো আসলে ওরালি খাওয়ানো যাবে না, তাহলে তাদেরকে দিতে হবে ইনজেক্টেবল ড্রাগস। এবং ইনজেক্টেবল ড্রাগস যেটা শর্ট অ্যাক্টিং এবং ওয়াইডলি অ্যাভেলেবল, তেমন ড্রাগসটি হচ্ছে হ্যালোপেরিডল। সুতরাং ক্লিনিক্যালি আমরা খুব এজিটেটেড পেশেন্টকে যখন ডিল করি, সেখানে ইনজেক্টেবল হ্যালোপেরিডলটাই হচ্ছে আমরা দিয়ে থাকি খুব দ্রুত তাদের সিমটমস গুলোকে কমবেট করার জন্য, তার এজিটেশন বা তার অ্যাগ্রেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। আর তার সাথে আমরা অবশ্যই, যেহেতু আমরা বলেছি মানে হ্যালোপেরিডল হচ্ছে ফার্স্ট লাইন, মানে যেগুলো ফার্স্ট জেনারেশন সাইকোটিক টিপিক্যাল, এদের যে ডোপামিনার্জিক ব্লক হয় ইন দা মেসোকর্ড, কি বলে নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে, এটার জন্য কিন্তু ইপিএসসি অনেক ইপিএসসি হয়। হ্যালোপেরিডল কিন্তু ওয়ান অফ দ্য ড্রাগস কজেস, মানে কজিং ইপিএসসি, যার কারণে সেটা কমব্যাট করার জন্য আমরা অ্যান্টিকলিনার্জিক, যেগুলো যে পার্কিনিল বাজারে, প্রোসাইক্লিডিন জেনেরিক নেম, বা ট্রাইহেক্সিফেনিডাল, এই ধরনের নামে কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, আমরা অ্যান্টিকোলিনার্জিক্স এর উপরে আলোচনা করব, তখন আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারবো, সেগুলো আমরা দিয়ে থাকি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে এই ইপিএসসি লাইক সিমটমস গুলো হোয়েন ইট উইল ডেভেলপ আফটার হাউ লং কন্টিনিউশন অফ অ্যান্টিসাইকোটিক্স, এটি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আমি এই যে সাইড ইফেক্টসটাতে যাচ্ছি, এই যেমন ধরেন এখানে আমি একটু সাজিয়েছিলাম যে একিউট ডিস্টোনিয়া, অর্থাৎ সাধারণত এই যে হাত বেঁকে আসছে, পা বেঁকে আসছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে একিউট ডিস্টোনিয়া। এটি আসলে সিমটম, এই সিমটমসটি হয় খুব দ্রুতই, অর্থাৎ কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে, খুব যদি সহজে আমি বলে থাকি। একাথিসিয়াটি হচ্ছে দেখা যাচ্ছে যে খুব বেশি অস্থির, খুব মানে সে ওষুধ দেওয়ার পরে যেখানে শান্ত হয়ে যাওয়ার কথা সেখানে আরো অশান্ত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে ক্রমাগত পা নাচিয়ে যাচ্ছে, পা শান্ত করতে পারছে না, ক্রমাগত উঠছে বসছে উঠছে বসছে। তো তাদের সেটিকে বলা হচ্ছে একাথিসিয়া। হ্যাঁ, সেই একাথিসিয়াটি ডেভেলপ করে সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে। হ্যাঁ, এবং পার্কিনসনিজম বা সিটো পার্কিনসনিজম, যে বলছেন পার্কিনসন ডিজিজের যে সিমটমস গুলো হয়, আচ্ছা রিডিউস আর্ম মুভমেন্টস, পিল রোলিং অফ হ্যান্ড মুভমেন্টস, স্টুপ পশ্চার, ফ্যাস্টিনেন্ট গেট, এই পার্কিনসনিজমের যে সিমটমস গুলো, এগুলো ডেভেলপ করতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লেগে যেতে পারে। এবং পরবর্তী যে টার্ডিভ ডিসকাইনেসিয়া, সেটি কিন্তু আরো অনেক লম্বা সময়, অর্থাৎ সাধারণত এটি ডেভেলপ করতে কয়েক মাস থেকে কয়েক বছর, অর্থাৎ যারা লম্বা সময় ধরে অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস পাচ্ছে তাদের মধ্যে একটি অংশের টার্ডিভ ডিসকাইনেসিয়া দেওয়ার শুরু হওয়ার প্রবণতা থাকে, অর্থাৎ একদিন বা 2 দিন বা 1-2 সপ্তাহ খেলেই কিন্তু টার্ডিভ ডিসকাইনেসিয়া হবে না। সেই ক্ষেত্রে ওই যে বললাম যে অ্যাকিউট ডিস্টোনিয়া আসবে প্রথমে, আরো বেশি সময় ব্যবহার করলে একাথিসিয়া, আরো পরে আসবে পার্কিনসনিজম, এবং অনেক লম্বা সময় ব্যবহার করলে আসতে পারে টার্ডিভ ডিসকাইনেসিয়া। আরেকটি কোশ্চেন করেছেন আপনি অর্ণব সুলাইমান, সেটি হচ্ছে যে যেহেতু এটির হ্যাপাটিক মেটাবলিজম হচ্ছে না, এটি সরাসরি রেনাল মেটাবলিজমস হচ্ছে, রেনাল মানে এক্সক্রিশন হচ্ছে, সুতরাং আমরা হ্যাপাটিক এনকেফালোপ্যাথির পেশেন্টদেরকে তাদেরকে ডাউন করার জন্য আমরা এমিসালপ্রাইড দিতে পারবো কিনা? ইয়েস, আমরা এমিসালপ্রাইড প্রেসক্রাইব করতে পারবো, তবে ক্লিনিক্যালি আমাদের সেই অভিজ্ঞতাটি নেই। তার কারণ হচ্ছে যে বললাম যে বাংলাদেশে এমিসালপ্রাইড ড্রাগসটি ছিল না,
এটি বাংলাদেশে এসছে গত মার্চ মাসে, কিন্তু যেহেতু এই কোভিড এর কারণে এটি কোনো সার্কুলেশন হয় নাই, কোনো সাধারণত আমরা জানি একটি বাজারে ড্রাগস আসার পরে সেগুলোকে ফর্মালি ইন্ট্রোডিউস করা হয় এবং আমরা এগুলোর সাথে পরিচিত হই, তারপর আস্তে আস্তে প্রেসক্রাইব করতে থাকি। কিন্তু এই লকডাউন শুরু হওয়ার পরে হসপিটাল ইনপেশেন্টেও এগুলোর বাংলাদেশ বেশিরভাগ ইনপেশেন্ট গুলো তো ওই একরকম অনেক লিমিটেড অ্যাক্টিভিটি চলেছে, সুতরাং তার অ্যাক্টিভিটি প্রায় বন্ধই ছিল। সুতরাং এখনো আমাদের ওইভাবে আসলে এমিসালফেট ড্রাগসটির প্রেসক্রিপশন ক্লিনিক্যালি আমাদের বাংলাদেশে ওইভাবে শুরু হয় নাই। সুতরাং আমরা এগুলোর বিশেষ করে হেপাটিক এনকেফালোপ্যাথি বা এই ধরনের লিভার ডিজিজের পেশেন্টদেরকে কুল ডাউন করার জন্য, তাদের এজিটেশনকে কমানোর জন্য অ্যান্টিসাইকোটিক হিসেবে হেমসেলফেটকে ব্যবহার করতে পারবো। তখন হয়তো এগুলোর উপর আরো ক্লিনিক্যাল ট্রায়াল বা স্টাডি হতে পারবে, আমরা দেখতে পারবো। তবে থিওরিটিক্যালি ইট ইজ পসিবল। আরেকজন প্রশ্ন করেছেন যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস ক্যান কজ এজিটেশন অলসো, সো ক্যান ইট হ্যাপেন স্যার? খুব চমৎকার প্রশ্ন করেছেন। বোঝা যাচ্ছে আপনার প্রশ্নগুলো যথেষ্ট ক্রিয়েটিভ এবং যথেষ্ট চমৎকার ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রশ্ন। Yes, anticholinergic drugs itself can cause agitation. It can cause psychosis. It can itself can cause delirium like picture. But এটা কিন্তু রিলেটিভলি অত কমন না। এটি হতে পারে দীর্ঘমেয়াদে যারা অ্যান্টিকোলিনার্জিক ব্যবহার করছেন, ডোজে ব্যবহার করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিমটমস গুলো হতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের কিন্তু জুডিশিয়াস প্রেসক্রিপশনস, আমরা অ্যান্টিসাইকোটিক দিলেই সাথে অ্যান্টিকোলিনার্জিক দিয়ে দেব তা কিন্তু না। হ্যাঁ, এটিকে আমাদের এই জন্য জুডিশিয়াস প্রেসক্রিপশনস আমরা করব যে সাধারণত একটি স্পেসিফিক ডোজের উপরে গেলে আমরা অ্যান্টিকোলিনার্জিক ব্যবহার করে থাকি। যেমন আমাদের যে সেকেন্ড জেনারেশন যে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স গুলো আছে, এগুলোর ক্ষেত্রে যে আমরা যেগুলো বলেছি রিসপেরিডন, ওলানজাপাইন, কোয়েটাপাইন, ইভেন ক্লোজাপাইন, এই ওষুধগুলোতে কিন্তু আমরা ক্লিনিক্যালি বা আমরা আমাদের প্র্যাকটিসেও কিন্তু আমরা এগুলো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস আমরা প্রেসক্রাইব করি না। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস যেগুলো আছে, যেগুলো হ্যালোপেরিডল, ক্লোরমাজিন, ফ্লুপেরাজিন, এইগুলো যখন আমরা দিই তখন আমরা কেবলমাত্র অ্যান্টিকোলিনার্জিক্স দিয়ে থাকি। আমরা যখন আমরা যখন অ্যান্টিসাইকোটিক লং অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক্স যেগুলো দেই লম্বা সময়ের জন্য, তাদেরকে তখন, কারণ দেখা গেলো যে একটি পেশেন্টকে আমি অ্যান্টিসাইকোটিক দিলাম, সে বাড়িতে চলে গেল, ওখানে গিয়ে তার হাত বেঁকে আসছে, পা বেঁকে আসছে, এবং এগুলো তাদের ফ্রাইটেনিং করে তোলে, অনেক ভয় তৈরি করে, এবং এর জন্য দেখা গেল তারা ওষুধই বন্ধ করে দেয়। তাতে দেখা গেল মানসিক সমস্যা আরো বেড়ে যাচ্ছে, এবং ওই যে তার একটি ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, তার ঘাড় বাঁকা হয়ে গেছে, হাত পা বাঁকা হয়েছে, হাত পা কেঁপেছে, এই ভয় থেকে সে দেখা গেল যার ওষুধই খাচ্ছে না। যার কারণে এই ধরনের রোগীদেরকে আমরা অ্যান্টিসাইকোটিক দেওয়ার সময় অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসটিও দিয়ে দেই, যাতে তাদের ওই ইপিএসসি বা এক্সট্রা সাইড এফেক্টসটি না হয়। কিন্তু তাতেও যে আমরা বললাম যে এই অ্যান্টিকোলিনার্জিক্স এর কারণে এজিটেশন বা সাইকোসিস হওয়ার প্রবণতা, সেগুলো কিন্তু থিওরিটিক্যালি থেকেই থাকে। তবে ওই যে আমাদের মানে যেটা বলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রেশিও হিসাবে আমরা এবং মানে যেটা বলে হার্ম বেনিফিট রেশিও বা বেনিফিট হার্ম রেশিওটা আমরা করে দেখবো যে ইয়েস আমাদের এখানে অ্যান্টিকোলিনার্জিকটা দেওয়াটাই শ্রেয়, তখন আমরা সেভাবে প্রেসক্রাইব করি। তো এটাই আসলে ক্লিনিক্যাল আই এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের ব্যাপার। এগুলোই আমরা নিশ্চয়ই থিওরিটিক্যালি পাশাপাশি আমরা যখন প্র্যাকটিক্যালি শিখবো তখন এই ব্যাপারগুলো আরো আমরা এগুলোতে অভ্যস্ত হতে পারবো। আমার মনে হয় যে আজকের ক্লাসের জন্য এটি যথেষ্ট। আমার মানে অন্তত অনেক সময়ও হয়ে গেছে, আমরা মানে আজকে এখানে রাখতে পারি। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে ইনবক্স করে দিতে পারেন, অথবা এই আপনাদের পরবর্তী ক্লাসে আপনারা এই জিনিসগুলো জানাতে পারেন। আমরা সেই জিনিসগুলো তখনও ডিসকাস করে পরবর্তী টপিকে আমরা যেতে পারবো। আসলে এখানে তো শুরুই করা হয়েছে যে এই বিষয়গুলোকে খুব ক্লিয়ারলি আপনাদের যাতে একটা পরিষ্কার কনসেপ্ট হয় আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এবং সাইকিয়াট্রি নিয়ে যাতে আপনারা আরো এটিতে আগ্রহী হন এবং এটির যে আরো অনেক বিজ্ঞানসম্মত ধারণা, সেই তথ্যগুলো মেসেজগুলো যাতে আপনাদের কাছে পৌঁছানো যায়, সেই জন্য। তো আমরা আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আপনারা নিশ্চয়ই যদি ক্লাসটি উপভোগ করে থাকেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, বা আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে সেগুলো আপনারা জানাবেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধবী
যারা আগ্রহী আছে তাদেরকে জানাবেন। আমরা আশা করব যে একটি নলেজ বেসড একটি কমিউনিটি তৈরি করার জন্য, যাতে আমরা সহজেই ধরনের টপিকস গুলো নিয়ে ডিসকাশন করতে পারি এবং আমরা আমাদের এই পড়াশোনাটিকে চালিয়ে নিয়ে যেতে পারি, একটি একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট।